অনেক দিন আগের কথা। কাঞ্চনপুর গ্রামে উর্মি নামের একটা মহিলা তার মেয়ে সন্ধ্যার সাথে বসবাস করত। সন্ধ্যার চুলগুলো ছিল সোনার তৈরি, আর সেগুলোতে অনেক বিশেষ জাদু ক্ষমতা ছিল। এই জন্য উর্মি তার মেয়ে সন্ধ্যাকে ঘরের বাইরে কখনোই বের হতে দিতেন না। সে যখন কাজের জন্য ঘর থেকে বের হতেন, তখন দরজায় তালা লাগিয়ে যেতেন। উর্মি সব সময় সন্ধ্যাকে চোখে চোখে রাখতেন। তবে বাড়ির বাইরে বের হতে না পারার জন্য সন্ধ্যার ভীষণ মন খারাপ হতো। সন্ধ্যা সব সময় জানালার পাশে বসে প্রকৃতি, গাছপালা, পাখিদের দেখতে থাকতো আর মনে মনে ভাবতো, ইস, আমিও যদি এই প্রকৃতির মধ্যে হেঁটে বেড়াতে পারতাম তবে যে কি ভালো হতো। এভাবেই দিন কাটতে থাকে। উর্মি একদিন বের হওয়ার সময় বলে, মা সন্ধ্যা, আমি কাজে বের হচ্ছি, ভুলেও ঘর থেকে বের হবি না। আজ রাতে পূর্ণিমার চাঁদ দেখা যাবে। পূর্ণিমার চাঁদের আলোয় চারদিক আলোকিত থাকবে। আমি তোকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। আচ্ছা মা। উর্মির মুখ থেকে এই কথা শুনে সন্ধ্যা ভীষণ খুশি হয়। তারপর রাত হতেই যখন উর্মি কাজ শেষ করে বাড়ি ফেরে, তখন সন্ধ্যা বলে, মা, পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। তুমি তো বলেছিলে পূর্ণিমার চাঁদ উঠলে তুমি আমাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবে। কিন্তু মারে, আজ আমার শরীরটা অনেক ক্লান্ত, পায়ে খুব ব্যথা করছে, আজ কোথাও যেতে পারবো না। কি বলছো মা? তোমার পায়ে ব্যথা? তুমি আমাকে আগে বলনি কেন? এরপর সন্ধ্যা ওর জাদুর সোনার রেশমি চুল দিয়ে জাদু করে ওর মায়ের পায়ের সেবা যত্ন করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই ওর মায়ের পা একদম ঠিক হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সন্ধ্যা ঠিক করে ওর মা আসার আগেই ও ওর জাদুর রেশমি চুলের সাহায্যে ঘর থেকে বের হবে আর পুরো গ্রাম ঘুরে এসে ওর মা আসার আগেই আবারও ফিরে আসবে। যেই ভাবা সেই কাজ। সন্ধ্যা ওর জাদুর সোনার চুলগুলো জানালা দিয়ে নিচে ফেলে দেয় আর সেই চুলগুলো বেয়ে নিচে আসার জন্য প্রস্তুত হয়। কিন্তু তখনই উর্মি সেখানে চলে আসে আর তার মেয়ের চুলগুলো মাটিতে দেখে সে সবটা বুঝে যায়। তারপর বাড়ি এসে বলে, সন্ধ্যা, এইসব কি? আমি তোমাকে আগেই বলেছি তুমি ঘর থেকে বের হবে না, কেন আমার কথা শোনো না? মা, তুমি সব সময় আমার সঙ্গে এমন আচরণ কেন করো? আমার বারবার এভাবে ঘরে বসে থাকতে মোটেও ভালো লাগে না। আমি বাইরে যেতে চাই, আমি প্রকৃতির সঙ্গে মিশে যেতে চাই, সবকিছু দেখতে চাই। এই সোনার চুল আমার, এটা কি আমার দোষ? এমন কথা শুনে উর্মি কাঁদতে শুরু করে। অঝরে সে কাঁদতেই থাকে। মা, তুমি কান্না করছো কেন? কান্না থামাও। আমি আমার কথার জন্য আমি আমার ভুল স্বীকার করছি। আমি আর বাইরে যেতে চাইবো না, তবুও তুমি কান্না করো না মা। না রে মা, আজ আমি তোকে সব সত্যিটা খুলে বলবো। তোকে আমি অনেক কষ্ট দেই, তবে এর পেছনে একটা কারণ আছে। আমাদের যারা পূর্বজ ছিল তারা সব সময় দেব দেবীর পূজা করতেন। তারা চাইতেন আমাদের পরিবারের যেন সাফল্য থাকে, তাই তারা পুজোর ফলে এক বরদান পায়। তা হলো আমাদের পরিবারের প্রথম কন্যা সন্তান জাদুর সোনার চুল নিয়ে জন্মাবে। আর তেমনটাই তোর বড় খালার সাথেও হয়েছিল। তার মাথা ভর্তিও তোর মতো জাদুর সোনার রেশমি চুল ছিল। আর সে মানিক নামের এক ছেলেকে বিয়ে করে, কিন্তু মানিক ছিল লোভী। সে তোর খালাকে ভালোবেসে বিয়ে করেনি, সে তোর খালাকে বিয়ে করেছিল তার জাদুর সোনার চুলগুলোর জন্য। তোর বড় খালা যেদিন বিয়ে করে বাড়ি আসে, তখন তোর নানি বলে, আরে সুগন্ধা, তুই এই কাকে বিয়ে করেছিস? এই ছেলেটা যে লোভী, এই ছেলেটা তোকে তোর সোনার চুলের জন্য বিয়ে করেছে, তোকে মোটেও ভালোবাসে না। না মা, আমার মানিক মোটেও এমন না, ও আমাকে ভালোবেসে বিয়ে করেছে। কিন্তু ততক্ষণে মানিক সুগন্ধার মাথার চুলগুলো কেটে নেয় আর সঙ্গে সঙ্গে সুগন্ধার সব জাদু শক্তি ভ্যানিশ হয়ে যায়। আরে, এটা
এটা তুমি কি করলে? আমার মেয়ের সব জাদু শক্তি কেড়ে নিলে। মানিক, তুমি আমার মাথার চুলগুলো কেন কাটলে? তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে ভালোবাসি না। তোমার মা ঠিকই বলেছেন। আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার সোনার চুলগুলোর জন্য। মা, এরপর কি হলো? সুগন্ধার খালামণির সাথে পরে কি হয়েছিল? বলছি মা, বলছি। তখন তুই অনেক ছোট। তোর মাথায়ও বিশেষ জাদু শক্তি ছিল। তোর চুলগুলোও ছিল জাদুর সোনার চুল। তাই মানিক যখন সেই সোনার চুলগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল, তুই তখন সেখানে চলে আসিস আর তোর চুলের জাদু দিয়ে মানিককে সেখানেই আটকে ফেলিস। তারপর মানিক সেই সোনার চুলের রশিতে সেখানেই ওর গলা পেঁচিয়ে মারা যায়। এরপর থেকে যে আমি ভীষণ ভয় পাই। আমি চাই না তোর বড় খালার মতো তোর জীবনটাও নষ্ট হয়ে যাক। কোনো লোভী ছেলে তোর চুলগুলোর জন্য তোর সঙ্গে ভালোবাসার অভিনয় করুক। তাই তোকে আমি বাড়ি থেকে বের হতে দিতে চাই না। তোর বিয়ে এমন কারো সঙ্গে হবে যে তোকে ভালোবাসবে, তোর সোনার চুলগুলোর জন্য লোভ করবে না। মা, আমি বুঝতে পেরেছি। আমি আর ঘর থেকে বের হব না। এভাবেই দিন চলতে থাকে। একদিন সন্ধে হয়ে গেলেও উর্মি বাড়ি ফিরছিল না। এটা দেখে সন্ধ্যার ভীষণ চিন্তা হয়। আর ও তখন বাড়ি থেকে বেরিয়ে চারদিকে ওর মাকে খুঁজতে থাকে। তখনই রাহুল নামের একটা ছেলের সঙ্গে সন্ধ্যার দেখা হয়। রাহুল সন্ধ্যাকে এভাবে ছুটোছুটি করতে দেখে এর কারণ জানতে চায়। আমি আমার মাকেই খুঁজে পাচ্ছি না। মা তো সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে, আজ এখনো বাড়ি ফিরছে না। আচ্ছা, এই কথা। চলো, আমি তোমার মাকে খুঁজতে সাহায্য করছি। এরপর রাহুল আর সন্ধ্যা মিলে চারদিকে ওর মাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও না পেয়ে অবশেষে সন্ধ্যা বাড়ি ফিরে আসে আর দেখে ওর মা বাড়িতে আছে। মা, তুমি বাড়িতে? আর আমি তোমার চিন্তায় পুরো গ্রাম তন্ন তন্ন করে তোমাকে খুঁজলাম। রাহুল সন্ধ্যার মা উর্মিকে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে খুশি হয় আর সেদিনের মতো সেখান থেকে চলে যায়। এদিকে সন্ধ্যাকে দেখার পর থেকেই রাহুলের মনে মনে সন্ধ্যাকে ভীষণ পছন্দ হয় আর ওরা একে অপরের সঙ্গে প্রায় দেখা করতে থাকে। সন্ধ্যা ওর জাদুর রেশমি সোনার চুলের ব্যাপারে রাহুলকে সবকিছু বললেও রাহুল এরপরও একটুও লোভ করে না। সে বলে, সন্ধ্যা, আমার তোমার চুল সোনালি হোক কিংবা রূপালি কিংবা সাধারণ চুল হোক, তাতে কিচ্ছু যায় আসে না। আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে থাকতে চাই। তোমার চুলের সঙ্গে আমার কোনো রকম কোনো লোভ নেই। এটা শুনে সন্ধ্যা ভীষণ খুশি হয়। এরপর ওর মায়ের সঙ্গে রাহুলের দেখা করায় আর সব ঘটনা খুলে বলে। রাহুলের এমন নির্লোভ আর দয়ালু মন দেখে উর্মিও অনেক স্বস্তি পায়। এরপর ধুমধাম করে সে সন্ধ্যার সাথে রাহুলের বিয়ে ঠিক করে। কিছুদিনের মধ্যেই ওদের দুইজনের বিয়ে হয়ে যায়। এরপর সন্ধ্যা রাহুলের সঙ্গে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রাহুল কখনো তার নিজের প্রয়োজনের জন্য হলেও সন্ধ্যার মাথা থেকে একটা সোনার চুলও ছিঁড়ে নিত না। সে সব সময় বরং সন্ধ্যার খেয়াল রাখতো আর নিজে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করত তা দিয়েই ওদের সংসার চলতো। এমনকি উর্মিও তার মেয়ের শ্বশুর বাড়িতেই তার সঙ্গে একসঙ্গে থাকতো। এভাবেই ওরা অনেক সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ। অনেকদিন আগের কথা, এক শহরে খুবই ধনী এক দম্পতি বাস করতেন। তাদের আনিকা নামের একটা মিষ্টি মেয়ে ছিল। তারা অনেক বড় মনের ছিলেন। তারা সব সময় অন্যদের সাহায্য করতেন। কেউ যদি তাদের কাছে যেতেন, সে কখনো তাদের খালি হাতে ফেরাতেন না। আনিকার বাবা মা সত্যি খুবই সাহায্যকারী, পরোপকারী ছিলেন। তাই তাদের কাছে বিপদে পড়ে মানুষ সাহায্য চাইতে আসতো। একদিন এক বৃদ্ধ মহিলা আসে তাদের বাড়িতে। শুনেছি আপনি অনেক দয়ালু,
আমার মেয়ের বিয়ে আগামী মাসে। আপনি কি আমাদের সাহায্য করতে পারেন? আমি আমার মেয়ের বিয়েতে 1 টাকাও খরচ করতে পারবো না, কারণ আমরা অনেক গরিব। আচ্ছা আচ্ছা, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি নিশ্চিন্তে বাড়ি যান আর আপনার ঠিকানাটা আমাকে লিখে দিয়ে যান। তারপর বৃদ্ধা তার ঠিকানা দিয়ে যায়। এরপর আনিকার বাবা সেই বৃদ্ধার মেয়ের বিয়ের সব ব্যবস্থা করে দেয়। এভাবে যেই তার কাছে আসতো, আনিকার বাবা তাকেই সব সময় সাহায্য করত। আনিকাও ওদের ক্লাসের অনেক ছেলে মেয়েকে পড়াশোনায় সাহায্য করত। কারো যদি বই কেনার টাকা না থাকতো, ওর বাবাকে বলে তাদেরকে বই কিনে দেওয়ার ব্যবস্থা করত। এমনকি কারো বার্থডে পার্টি হলে তাদেরকেও অনেক দামি দামি গিফট উপহার দিত। এভাবেই সময় কাটতে থাকে। আনিকার বাবা মাকে গ্রামের সবাই অনেক সম্মান করত। কিন্তু একবার ঘটে বিপত্তি। আনিকার বাবা মা একবার শহর থেকে গ্রামের পথে যাচ্ছিলেন। সেখানকার একটা অসহায় মানুষকে হাসপাতালে নিতে হবে। এটা শুনে তারা তার চিকিৎসার জন্য তাদের গাড়ি নিয়ে গ্রামে যাচ্ছিলেন। কিন্তু তখনই একটা দূর থেকে আসা বিশাল ট্রাকের সঙ্গে আনিকার বাবা মায়ের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তিনি ও তার স্ত্রী সেখানেই মারা যান। এদিকে আনিকা বাবা মায়ের মৃত্যুর পর একদম একা হয়ে গিয়েছিল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আনিকার কাকা সব সম্পত্তি নিজের নামে করে নেয় আর আনিকাকে বাড়ি থেকে বের করে দেয়। কাকা, আপনি এটা আমার সঙ্গে করতে পারলেন? আমার বাবা তো আপনাকে অনেক ভালোবাসতেন, তারপরও আপনি কেন এমনটা করলেন? আমার বাবার সম্পত্তি তো আমার পাওয়ার কথা, আপনি কেন এগুলো নিজের নামে করে নিলেন? চুপ করো মেয়ে, তোমার বাবা যখন বেঁচে ছিল সে অনেক টাকার মালিক ছিল, আর আমি এত টাকার মালিক হতে পারিনি। কেন? আমিও তো পড়ালেখা করেছি, কিন্তু তোমার বাবা সব সময় ক্লাসে ফার্স্ট হতো আর বাবা মা তাকে ভালোবেসে সব সম্পত্তি দিয়ে যায়। কিন্তু বাবা তো বলেছে আপনাকে অনেক সম্পত্তি দেওয়া হয়েছে, যেটা আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে জুয়া খেলে নষ্ট করে ফেলেছেন। তা তোমার বাবা কি করছিলেন? তোমার বাবাও তো সব সম্পত্তি গরিব দুঃখীদের বিলিয়ে দিচ্ছিলেন, তাই নয় কি? অন্যের সাহায্য করা কখনো খারাপ হতে পারে না, কিন্তু আপনি যেটা আমার সঙ্গে করলেন, আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করলেন, এটা মোটেও ভালো কাজ নয়। হয়েছে হয়েছে, অনেক কথা বলেছো, এখন এখান থেকে যাও বলছি, কোনো এতিমখানায় চলে যাও। এই বলে কাকা বাড়ির দরজা লাগিয়ে দেয়। আর তারপর আনিকা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আনিকা তখন ওর মিলি নামের একটা বান্ধবীর বাড়িতে যায়। মিলি, আমাকে তোমাদের বাড়িতে থাকতে দেবে? আমার বাবা মা মারা গিয়েছে, ওনারা যখন বেঁচে ছিল আমরা কত ভালো বন্ধু ছিলাম, আমাকে তোমাদের বাড়িতে থাকতে দাও না? আরে যা যা, আমার বাবা মা কোনো অপরিচিত মানুষকে আমাদের বাড়িতে রাখবে না, বুঝতে পেরেছিস? যা এখন। কিন্তু এমন করে কেন বলছো? তুমি তো প্রায়ই আমাদের বাড়িতে আসতে। আর হ্যাঁ, তোমাকে তো আমি তোমার জন্মদিনে কত দামি দামি উপহার দিয়েছি। বাড়িতে থাকতে না দাও, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য তো করতে পারো। শোন, আমরা এখানে টাকার গাছ লাগাইনি যে তোকে টাকা দিয়ে সাহায্য করব। আমার সঙ্গে আর কথা বলার চেষ্টা করবি না, আমি কোনো ভিখারির সঙ্গে কথা বলি না, যা এখান থেকে। এই বলে আনিকাকে ওর বান্ধবী সেখান থেকেও তাড়িয়ে দেয়। আনিকা দুঃখী মনে হাঁটতে থাকে। তখনই আকাশ দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। পরী আনিকাকে দেখে তার ভীষণ মায়া হয়। তারপর সে তার জাদুর চশমাটা চোখে পড়ে নেয় আর তারপর আনিকার দিকে তাকায়। আর তখন সে বুঝতে পারে আনিকার বাবা মা কত ভালো ছিলেন আর আনিকার জীবনে যা হচ্ছে সেটা কত অন্যায় হচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে আনিকাকে সাহায্য করবে। পরী আকাশ থেকে নিচে নেমে আসে। তারপর আনিকাকে বলে, মন খারাপ করো না, তোমার বাবা মা অনেক ভালো মানুষ ছিলেন, তারা নিঃস্বার্থভাবে অনেক মানুষের সেবা করেছেন, অনেক মানুষকে সাহায্য করেছেন। তুমি তোমার বাবা মায়ের মতোই অনেক ভালো মনের। আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এরপর পরী আনিকাকে একটা নদীর কাছে নিয়ে যায়। তারপর তার জাদুর কাঠি ঘোরায়। সঙ্গে সঙ্গে সেখানে একটা ডিমের ঘর প্রকট হয়। আনিকা, এই ডিমের ঘরে প্রবেশ করো। তারপর আনিকা সেই ডিমের ঘরে প্রবেশ করতেই সেখানে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। আনিকা, এই বৃদ্ধা তোমাকে ডিম দিয়ে অনেক সুস্বাদু সব খাবার বানানোর রেসিপি শেখাবে, যেটা কাজে লাগিয়ে
তুমি খুব সহজেই যে কোনো জায়গায় যে কোনো রান্নার প্রতিযোগিতায় প্রথম হতে পারবে। মন দিয়ে সবকিছু শিখে নিও। এরপর থেকে আনিকা সেই বৃদ্ধার কাছে সব ভালো ভালো রেসিপি শিখতে থাকে। আর এভাবেই সময় কেটে যায়। শহরে একটা বিশাল বড় প্রতিযোগিতার আয়োজন করা হয়, আর সেই প্রতিযোগিতায় আনিকাও অংশ নেয়। সেখানে বিচারক হিসেবে অনেক বড় বড় শেফরা আসে, আর অনেক মানুষ সেই প্রতিযোগিতায় অংশ নেয়। আনিকা সেখানে ওর ডিম দিয়ে বানানো অনেক মজার মজার রেসিপি তৈরি করে দেখায়, আর সেখানে আনিকাই প্রথম হয়। তারপর আনিকা অনেক বড় একটা রেস্টুরেন্টে প্রধান শেফের চাকরি পেয়ে যায়। সেই রেস্টুরেন্ট মালিকের ছেলের সঙ্গে আনিকার খুব ভালো বন্ধুত্ব ছিল। আনিকা তার মেধার কারণে সবার কাছে খুবই প্রিয় ছিল, আর রেস্টুরেন্ট মালিকের ছেলেও আনিকাকে খুবই পছন্দ করে ফেলে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়, আর তারপর রেস্টুরেন্ট মালিকের ছেলে আনিকাকে বিয়ের প্রস্তাব দেয়। আনিকা, তুমি যদি রাজি থাকো, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার আচার আচরণে সত্যি অনেক মুগ্ধ, আর তুমি যেভাবে এত সুস্বাদু খাবার রান্না করো সত্যি অসাধারণ। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আনিকারও রেস্টুরেন্ট মালিকের ছেলেকে খুবই পছন্দ ছিল, তাই আনিকাও বিয়েতে রাজি হয়ে যায়। তারপর ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরপরই ঘটে অনেক বড় বিপত্তি। সেই রেস্টুরেন্টে আগুন লেগে রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে যায়। এখন রেস্টুরেন্ট মালিক ও তার ছেলে ওরা সবাই পথে বসে যায়। আনিকা তখন আবারও যায় ওর সেই জাদুর ডিমের ঘরের কাছে। বুড়িমা, আমার স্বামী ও আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আমাদের রেস্টুরেন্টে আগুন লেগে সব পুড়ে গেছে। আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? কেন নয়, এই যে ডিমের ঘরটা দেখছো, এই ঘরটা তুমি যতটুকু চাও ততটুকু বড় করে নিতে পারো, আর তারপর এখানেই রেস্টুরেন্টের ব্যবস্থা করে নিতে পারো। সত্যি বলছেন? আমরা এই ডিমের ঘরকে রেস্টুরেন্টের মতো করে বানিয়ে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ। এটা শুনে আনিকা অনেক খুশি হয়। তারপর আনিকা ও তার স্বামী মিলে সেই ডিমের ঘরটাকে অনেক বড় বানিয়ে নেয়, আর তারপর সেই ঘরের মধ্যে ওদের রেস্টুরেন্টের সবকিছু সাজিয়ে একটা বিশাল বড় ডিমের রেস্টুরেন্ট বানিয়ে ফেলে। তারপর সেই ডিমের রেস্টুরেন্টের কথা সব জায়গায় ছড়িয়ে পড়ে। মানুষজন ডিমের রেস্টুরেন্ট শুনে সবাই সেখানে আসতে থাকে, আর সবাই আনিকার হাতের সুস্বাদু সব রেসিপি অনেক বেশি পছন্দ করতে থাকে। আনিকা ও তার স্বামীর সাথে সেই ডিমের রেস্টুরেন্টে কাজ করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। দেখা হবে নতুন গল্পে। সবাই ভালো থেকো। বাই বাই বন্ধুরা। অনেক দিন আগের কথা, এক গ্রামে মুন্নি ও তিন্নি নামের দুই মেয়ে ছিল। ওরা দেখতে অনেক কালো ছিল। ওদের বাবা অনেক আগেই মারা গিয়েছিল। এরপর থেকে মুন্নি ও তিন্নির মা কবিতা তার দুই মেয়েকে মানুষ করে তুলেছে। মুন্নি ও তিন্নি স্কুলে পড়তো, কিন্তু ওদের গায়ের কালো রঙের জন্য ওদেরকে সব সময় কথা শুনতে হতো। কেউ ওদের সঙ্গে মিশতে চাইতো না। মুন্নি ও তিন্নি সব সময় একাই থাকতো। ওদের ক্লাসে পিঙ্কি নামের একটা মেয়ে ছিল। পিঙ্কি অনেক অহংকারী ছিল। ও সব সময় মুন্নি ও তিন্নিকে ওদের গায়ের কালো রঙের জন্য অনেক রকম ঠাট্টা করত। এই যে দুই কালো পেতনি আমাদের স্কুলে এসে পড়েছেন। তোরা কি জানিস, তোদের চেহারা দেখে আমরা সব পড়া ভুলে যাই। মনে হয় কোনো মানুষ নয়, দুইটা পেতনি আমাদের ক্লাসে বসে আছে। এই, তোরা এমন কালো, তোদের লজ্জা করে না ঘর থেকে বের হতে? আমার গায়ের রং এমন কালো হলে আমি তো ঘর থেকে বের হতাম না। তোদের কে বলেছে ক্লাসে আসতে? পিঙ্কি, তোমার এই ধরনের আচরণ কিন্তু আমরা মোটেও পছন্দ করব না। গায়ের রং নিয়ে আমাদেরকে সবসময় এরকম মজা ঠাট্টা করা আমরা কিছুতেই মেনে নেব না। যদি আরো এরকম করো, আমরা কিন্তু প্রিন্সিপাল ম্যামের কাছে তোমাদের নামে বিচার দেব। হ্যাঁ হ্যাঁ, দে বিচার দে। আমরাও তোদের নামে কিছু একটা বানিয়ে বলে দেব, আর ম্যাডামরা আমাদের কথায় বিশ্বাস করবেন, কারণ তোরা কালো, আর কালোদের কথা কেউ বিশ্বাস করে না। মুন্নি ও তিন্নিও এই ব্যাপারটা জানতো যে ম্যাডামরা সব সময় ওদেরকেই ভুল বুঝে আর বাকিদের কথায় বিশ্বাস করে।
স্কুলে কোনো অন্যায় হলে বা কোনো ভুল হলে সবাই ভাবতো এই কাজ মুন্নি ও তিন্নিরই করা, কারণ ওদের গায়ের রং কালো। এই সব মিলিয়ে মুন্নি ও তিন্নির মন ভীষণ খারাপ থাকতো। ওরা দুজন মন খারাপ করে বাড়িতে আসে আর এসে ওদের মাকে বলে, মা আমরা কেন কালো মা? তুমি দেখতে এত সুন্দর, কিন্তু আমরা কেন কালো হয়েছি? আমরা তো তোমার মতো সুন্দর হতে পারতাম মা, বলো মা। আসলে সোনামণিরা, তোমরা তোমাদের বাবার মতো হয়েছো। তোমাদের বাবাও দেখতে কালো ছিলেন। মা তুমি মিথ্যা কথা বলছো। আমরা বাবার ছবি দেখেছি, বাবা দেখতে অনেক সুন্দর ছিল। বাবার গায়ের রং ধবধবে ফর্সা ছিল। তুমি কেন মিথ্যে বলছো? আমরা কি তোমার সন্তান নই? আমাদের কি অন্য কোনো বাবা মা আছে? মা সত্যিটা বলো। কবিতা তার দুই মেয়েকে কি বলবে ভেবে পাচ্ছিল না, কারণ সত্যিটা সে তার মেয়েদের জানতে দিতে চাইছিলেন না। কিন্তু তারপরও মেয়েদের জোরাজুরিতে সে বলতে বাধ্য হয়ে যায়। তাহলে শোনো তোমরা, আজ থেকে 12 বছর আগের ঘটনা। তখন তোমার বাবা আমার সঙ্গে ছিলেন আর তোমরা দুজন জন্ম নাও। আমি হলাম পরী রাজ্যের এক পরী, কিন্তু তোমার বাবা মানুষ ছিলেন। তোমার বাবাকে পরী হয়ে বিয়ে করায় আমাকে পরী রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়, আর আমার পেছনে পড়ে এক শয়তান জাদুকর্ণী, যে কিনা কালো জাদু শক্তির অধিকারী ছিল। আমি পৃথিবীতে আছি জানতে পেরে সে আমার শক্তি হাসিল করতে চায়, আর তখনই তোমাদের জন্ম হয়। তোমাদের মধ্যে আমার সব শক্তি ছিল। তোমরা এত সুন্দর ছিলে, কোনো পরীরাও তোমাদের মতো এত সুন্দর নয়। আর সেই জাদুকর্ণী তখন আমাকে হারাতে না পেরে তোমাদেরকে অভিশাপ দিয়ে দেয় যে তোমরা দেখতে পেতনির মতো কালো হয়ে যাবে, যেন তোমাদের কেউ পছন্দ না করে, যেন তোমাদের কেউ বিয়ে না করে, কারণ তোমাদের বিয়ের পর তোমরা আরো 4 গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে। তোমরা দেখতে সবচেয়ে সুন্দরী হয়ে যাবে। তাই সেই শয়তান জাদুকর্ণী তোমাদেরকে অভিশপ্ত করে দেয়। এরপর থেকে আমি তোমাদের নিয়ে সেখান থেকে পালিয়ে আছি। আমার পরিচয় গোপন করেছি, যেন ওই জাদুকর্ণী তোমাদের খুঁজে না পায়, কেননা সে আবারও তোমাদের কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে। মা এই সব কিছু আমাদের এতদিন কেন বলনি? আমি এই কারণে বলিনি, কারণ আমি চাইনি তোমাদের কষ্ট দিতে বা তোমাদের কোনো বিপদে ফেলতে। আমি পরী জানলে তোমরা যদি আরো বেশি উৎসাহী হয়ে আরো বেশি কিছু খোঁজাখুঁজি করতে যাও। কিন্তু মা এটা তো সত্যি, আমরা এত কালো, আমাদের কেউ বিয়ে করতে চাইবে না। আমাদের গায়ের রঙের জন্য আমাদের বিয়েও হবে না, আমরা আমাদের শক্তি ফিরেও পাবো না। সবই ওপরওয়ালার ইচ্ছা। ওপরওয়ালার ইচ্ছা থাকলে সব হবে। তখনই এক বৃদ্ধা ওদের দরজায় কড়া নাড়তে শুরু করে। বাড়িতে কেউ আছো? দরজাটা খোলো, বাড়িতে কেউ আছো? ওরা দরজা খুলে সেই বৃদ্ধাকে দেখতে পায়। আমি অনেক দূর থেকে এসেছি। আমার 2 ছেলের জন্য 2জন ভদ্র লক্ষ্মী মেয়ে দরকার। আর আমি শুনেছি তোমার মেয়েরা অনেক ভদ্র শিক্ষিত। আমি চাই আমার ছেলেদের সাথে তোমার মেয়েদের বিয়ে দিতে। তোমার মেয়েরা তো বড়ই হয়েছে, ওরা এবার এসএসসি পরীক্ষা দেবে। তাই আমি চাই আমার ছেলেদের সাথে তোমার মেয়েদের বিয়ে দিতে। কিন্তু আমার মেয়েরা তো কালো, এমন কালো মেয়েকে আপনি বউ করে কেন নেবেন? গায়ের রং ধুয়ে কি আমি পানি খাবো? আমি চাই লক্ষ্মী 2 মেয়ে, যারা আমার সেবা যত্ন করবে, সংসারে সুখ শান্তি নিয়ে আসবে। আপনার যদি আমার মেয়েদের নিয়ে কোনো আপত্তি না থাকে, ওদের গায়ের কালো রং নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমি আপনার ছেলের সঙ্গে আমার মেয়েদের বিয়ে দিতে রাজি। এভাবেই ওই বৃদ্ধার 2 ছেলের সঙ্গে মুন্নি ও তিন্নির বিয়ে ঠিক হয়ে যায়। তারপর বৃদ্ধা সেখান থেকে চলে আসে। আসলে সেই বৃদ্ধা কোনো সাধারণ মানুষ ছিল না, সেই শয়তান জাদুকর্ণী ছিল, যে কিনা তার 2 বদমাস ছেলের সঙ্গে মুন্নি ও তিন্নির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। এবার ওই 2 মেয়েকে আমার 2 ছেলের সঙ্গে বিয়ে দেব, আর তারপর যখন ওদের সব শক্তি ওরা ফিরে পাবে, ওদেরকে বলি দিয়ে আমি মহা শক্তিশালী জাদুকর্ণী হয়ে যাব। বৃদ্ধা রূপী সেই জাদুকর্ণী তারপর তার 2 ছেলেকে ডাকে। এই নন্টে, এই ফন্টে, ওই 2 মেয়েকে বিয়ে করার দায়িত্ব তোদের। এখনই বরের মতো প্রস্তুত হতে থাক। ঠিক আছে মা। এভাবেই সময় কাটতে থাকে। একদিন কবিতা তার 2 মেয়ে মুন্নি ও তিন্নিকে নিয়ে
বাজার করতে যায়। তখনই সেখানে সেই বৃদ্ধাকে দেখতে পায়। ওরা তখন তাকে পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু সে কোনো কথাই শুনতে পায় না। ওরা পেছন পেছন যেতে থাকে আর দেখে বৃদ্ধা একটা গুহায় প্রবেশ করলো, আর সঙ্গে সঙ্গে সে তার জাদুকর্ণী রূপে ফিরে এলো। আরে, এটা তো ওই জাদুকর্ণীরা। মুন্নি, তিন্নি, এই জাদুকর্ণী তোদের বাবাকে হত্যা করেছিল। তারপর পরি সেই জাদুকর্ণীর সামনে চলে আসে। জাদুকর্ণী, তুই বৃদ্ধা সেজে আমার মেয়েদেরকে তোর ছেলের সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলি। তুই আমার স্বামীকে মেরেও ক্ষান্ত হসনি, এখন আমার মেয়েদের ক্ষতি করতে এসেছিস। হ্যাঁ, আমি তোদের মেয়েকে মেরে তার সব শক্তি আমার শরীরে নিয়ে নেব। আজকে তুইও আমার হাতে মারা পড়বি। পরি তাড়াতাড়ি তার দুই মেয়েকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, আর সে সেখানে জাদুকর্ণীর সঙ্গে লড়াই করতে থাকে। মুন্নি আর তিন্নি ওদের মায়ের কথা মতো সেখান থেকে পালিয়ে যায়, আর তারপর জাদুকর্ণী হামলা চালায় পরীর ওপর এবং পরীকে মেরে ফেলে। কিন্তু ওরা দুজন পালিয়ে একটা জঙ্গলে এসে পৌঁছায়। সেই জঙ্গলের পাশেই দুইজন ভাই বসে মাছ ধরছিল। তারা হঠাৎ করে মুন্নি ও তিন্নিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়ে যায়। আপনারা এভাবে দৌড়ে আসছেন কেন? আপনাদের কি হয়েছে আমাদের বলুন। তারপর ওরা সব ঘটনা দুই ভাইকে খুলে বলে, কিভাবে জাদুকর্ণী ওদের বাবা মাকে মেরে ফেলেছে আর ওদেরকে এমন বিপদে ফেলেছে। আমাদের গায়ের রং কালো বলে আমাদেরকে কেউ বিয়ে করতে চায় না। কিন্তু আমাদের কাছে তো আপনাদের দুই বোনকে খুবই মিষ্টি মনে হচ্ছে, আমরা চাই আপনাদের বিয়ে করতে। আমাদের গায়ের কালো রং থাকা সত্ত্বেও? হ্যাঁ, আমরা গায়ের কালো রং নয়, বরং মানুষের মন দিয়ে মানুষকে বিচার করি। তারপর ওরা দুই ভাই মুন্নি ও তিন্নিকে বিয়ে করে নেয়। বিয়ে করার সঙ্গে সঙ্গে মুন্নি ও তিন্নি ওদের সব শক্তি ফিরে পায় আর ওদের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এটা দেখে ওরা দুই ভাই চমকে যায়। তারপর ওরা সব ঘটনা দুই ভাইকে খুলে বলে। জাদুকর্ণী সেখানে এসে উপস্থিত হয় ওদেরকে মারার জন্য, কিন্তু তখন ওরা দুই বোন অনেক শক্তিশালী ছিল আর ওরা জাদুকর্ণীকে একদম ঘায়েল করে ফেলে, আর তারপর জাদুকর্ণীর শরীর কেটে টুকরো টুকরো করে দেয়। সঙ্গে সঙ্গে জাদুকর্ণী সেখানেই অদৃশ্য হয়ে যায়। আর ওরা দুই বোন এভাবেই সেই শয়তান জাদুকর্ণীর বিপরীতে জিতে যায় আর নিজেদের স্বামীদের নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। অনেকদিন আগের কথা, এক গ্রামে দুই জাদুকর্ণী বোন বাস করত। তাদের স্বামী অনেক আগেই মারা গিয়েছিল। তারা একাই তাদের সন্তানদের বড় করে তুলছিল। এক জাদুকর্ণীর নাম ছিল সুনিতা জাদুকর্ণী। তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল চৈতি। আর আরেক জাদুকর্ণী বোনের নাম ছিল অনিতা জাদুকর্ণী। তার মেয়ের নাম ছিল অনন্যা। চৈতি ও অনন্যা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু চৈতি সবসময় অনন্যাকে হিংসা করত, কারণ অনন্যা সবসময় জাদু দিয়ে অন্যদের সাহায্য করত। অন্যদিকে চৈতি সবসময় জাদুর খারাপ ব্যবহার করত। চৈতি চাইতো কিভাবে মানুষজনকে বিরক্ত করা যায় আর মানুষকে জ্বালাতন করে তার নিজের কাজে ব্যবহার করা যায়। এভাবেই সময় কাটতে থাকে। চৈতি একবার একটা দুষ্ট বুদ্ধি আঁটে। তারপর ও ওর মায়ের থেকে জাদু শিখে একটা জাদুর সূর্য তৈরি করে, আর তারপর সেই সূর্যটাকে সাথে নিয়ে পুরো শহর গ্রামে ঘুরে বেড়ায়। আর কেউ যদি ওর সঙ্গে ওর কোনো কথায় রাজি না হতো, তাহলে তাকে সূর্য দেখিয়ে ভয় দেখাতো, কারণ সেই সূর্য ছিল অনেক অহংকারী আর তার মুখ থেকে সে আগুন বের করত। এভাবেই সময় কাটতে থাকে। চৈতি একদিন একটা মিষ্টি দোকানদারের কাছে যায় আর তারপর তার থেকে মিষ্টি খাওয়ার জন্য বলে, শুনুন আঙ্কেল, এখানকার সবচেয়ে ভালো ভালো মিষ্টিগুলো আমার টেবিলে দিয়ে যান। তারপর দোকানদার দোকানের সব সুস্বাদু মিষ্টি টেবিলে দিয়ে আসে। চৈতি ও সেই অহংকারী সূর্য মিলে সব মিষ্টি খেয়ে ফেলে। বাহ, আজ তো সব মিষ্টি বিক্রি করে ফেলেছি, আজকে আমি অনেক টাকা পাবো। ভালোই হলো। এই যে মামুনি, তোমার 10,000 টাকা বিল হয়েছে, টাকা দাও। কি? আমি টাকা দেব? আমার সঙ্গে এই সূর্যটা দেখছেন তো, যদি আমার কথা আপনি ঠিক মতো না শোনেন আর আমার কাছে আরেকবার টাকা চান, তো এই সূর্য দিয়ে আপনার পুরো দোকান জ্বালিয়ে দেব।
আমার সূর্যের মুখ থেকে আগুন বের হয়, দেখবেন। এই বলে চৈতি ওর সূর্যকে আগুন বের করার আদেশ দেয়। সঙ্গে সঙ্গে সূর্য তার মুখের আগুন দিয়ে কতগুলো চেয়ার জ্বালিয়ে দেয়। এটা দেখে দোকানদার ভয় পেয়ে যায়। ঠিক আছে, টাকা দিতে হবে না, পাজি মেয়ে কোথাকার, যাও যাও। চৈতি হাসতে হাসতে সেই দোকান থেকে বেরিয়ে আসে। তারপর ও দেখে বাজারে একটা খুবই সুন্দর কাপড়ের দোকান আছে। এটা দেখে চৈতি ওর সূর্য নিয়ে সেই দোকানে প্রবেশ করে। এই যে আঙ্কেল, এইখানের যতগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে সবগুলো প্যাক করে দিন। আচ্ছা ঠিক আছে, এই নাও সব ড্রেস। তোমার টোটাল 20,000 টাকা হয়েছে। 20,000 টাকা? 20,000 টাকা এখনই দিচ্ছি আপনাকে। সূর্য, ওনাকে উচিত শিক্ষা দাও তো। এতটুকু বলতেই সূর্য তার মুখ থেকে আগুন বের করে আর দোকানদারের মাথার চুলে আগুন লাগিয়ে দেয়। ও বাবা গো, মরে গেলাম, এটা কি হলো? আমার শরীরে তো আগুন লেগে গেল। ও বাবা গো, এই মেয়ে, আগুন নেভাও। আমার কাছে আর কখনো টাকা চাইবেন না। যদি টাকা চান তাহলে এভাবেই আপনাকে জ্বালিয়ে দেব। এই বলে চৈতি সেখান থেকে সবগুলো ড্রেস নিয়ে চলে যায়। এরপর ওর যখন ইচ্ছে হতো তখনই ও দোকানে এসে সব ড্রেস নিয়ে যেত। এভাবে পুরো বাজারের সব দোকানদারকে চৈতি অনেক বিরক্ত করত। ওর যা দরকার হতো ও সূর্যের ভয় দেখিয়ে সবকিছু নিয়ে যেত। সবকিছু দেখে বাজারের মানুষজন অনেক অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা চৈতির মায়ের কাছে গিয়ে চৈতির নামে নালিশ জানায়। কিন্তু চৈতির মাও ছিল চৈতির মতোই লোভী। সে চৈতির এমন আচরণে চৈতিকে একটুও শাসন করত না, বরং সে চৈতির অন্য দোকানগুলো থেকে নিয়ে আসা জিনিসপত্র দেখে বেশি খুশি হতো। এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু অনন্যার চৈতির এমন আচরণ মোটেও পছন্দ হতো না। অনন্যা খুব ভালো মনের ছিল। অনন্যা তাই চৈতিকে ডেকে বলে, চৈতি, তুই আমার বোন বান্ধবী দুইটাই। আমি চাই না তুই এমন কোনো অন্যায় কাজ করিস। জাদুবিদ্যা মানুষের উপকারের জন্য, মানুষের ক্ষতির জন্য নয়। এমনটা হলে মানুষ আমাদের ঘৃণা করবে। তারা জাদুকরদের তাদের সঙ্গে থাকতে দিতে চাইবে না। এমনটা করিস না। কেন? এমনটা কেন করব না? আমি তো জানি তুই আমাকে হিংসা করিস, আর আমার প্রতি হিংসা থেকেই তুই এগুলো বলছিস। শোন, আমার যা ইচ্ছা আমি তাই করব। আমাকে আমার কাজে বাধা দিতে আসবি না, নয়তো আমার এই সূর্য দিয়ে তোকে জ্বালিয়ে দেব। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি এই জাদুর সূর্য দিয়ে এত ধনী হয়ে যাচ্ছি, এটা তুই আর তোর মার নিশ্চয়ই ভালো লাগছে না, তাই না? তুই আর তোর মা তো মানুষের সাহায্য করিস, তা মানুষের সাহায্যই কর আর মানুষদের নিয়েই থাক। আমার কাজে কোনো রকম হস্তক্ষেপ করতে আসবি না। এই বলে চৈতি সেখান থেকে চলে যায়। অনন্যা মনে মনে ভাবে, অনেক অহংকার তোর, তাই না চৈতি? তোর এই সূর্যের জন্য আমার মাও কম বড় জাদুকর্ণী নয়। আমি আমার মাকে বলে এবার একটা জাদুর চাঁদ বানাবো, আর তারপর দেখবো কে কত শক্তিশালী। এরপর অনন্যা ওর মাকে বলে একটা জাদুর চাঁদ বানায়। তারপর সেই চাঁদ নিয়ে চৈতির কাছে আসে। চৈতি, আমি তোর এই জাদুর সূর্যের সব কথা মেনে নেব, যদি তোর জাদুর সূর্য আমার জাদুর চাঁদকে হারিয়ে দেখাতে পারে। তাই বুঝি আমার সূর্য তোর চাঁদকে এখনই গিলে খেয়ে ফেলবে? না, এভাবে নয়, একটা প্রতিযোগিতা হবে। ওই যে সামনের মধুমতি নদীটা দেখছিস, সেই মধুমতি নদীর একদম গভীরে অনেক কালো মাছ থাকে। তোর সূর্য বা আমার চাঁদ যে আগে মাছ ধরে আনতে পারবে সেই হবে বেশি শক্তিশালী, আর এরপর থেকে আমি তখন তার কথা মতোই চলবো। ঠিক আছে, আমি এই প্রতিযোগিতায় রাজি। এরপর চাঁদ ও সূর্যকে ছেড়ে দেওয়া হয় সেই নদী থেকে কালো মাছ ধরে আনার জন্য। সূর্য অনেক দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে, চাঁদও শান্ত শিষ্টভাবে এগোতে থাকে। তারপর সবার আগেই সূর্য সেই নদীতে পৌঁছে যায়, আর তারপর নদীর গভীরে প্রবেশ করে সেই কালো মাছ ধরার জন্য কালো মাছের উপর হামলা করতে থাকে। কিন্তু সেই নদীতে থাকা একটা জলপরী এটা দেখে অনেক রেগে যায়, আর সঙ্গে সঙ্গে সে সেই সূর্যের উপর বরফের বৃষ্টি ফেলতে শুরু করে। বরফ এতই ঠান্ডা ছিল যে সূর্য গলে যেতে শুরু করে আর একদম জমে যায়। কার এত বড় সাহস আমার নদীতে এসে মাছেদের উপর হামলা করে? এই সূর্য কে চালনা করছে? জলপরি দেখে পারে চৈতি এই সূর্যকে চালনা করছে। জলপরির সঙ্গে সঙ্গে চৈতিকেও বরফ বানিয়ে দেয়। আমার সাথে কি হচ্ছে? আমি তো নড়তে পারছি না, এমন জমে যাচ্ছি কেন? অনন্যা বুঝতে পারে এটা জলপরি করেছে। অনন্যা জলপরিকে ডেকে বলে, জলপরি,
আপনি ওই সূর্যকে শাস্তি দিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার বোন চৈতিকে ক্ষমা করে দিন, ও আর এমনটা করবে না। জলপরি অনন্যাকে আগে থেকে চিনত। অনন্যা জলপরির অনেক ভালো বন্ধু ছিল। তাই জলপরি অনন্যার কথা শুনে চৈতিকে বরফ থেকে আবারও মানুষ বানিয়ে দেয়। অনন্যা, আমি তোকে ভুল বুঝেছিলাম। আজকে তুই চাইলেই পারতি আমাকে এভাবে বরফ বানিয়ে রাখতে, কিন্তু না, তুই আমাকে বরফ বানিয়ে রাখিসনি। তুই আমাকে সাহায্য করলি, নয়তো আমি বরফে জমে মারাই যেতাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো কারো ক্ষতি করব না। এদিকে জলপরি সেই সূর্যটাকে তার জাদু দিয়ে গলিয়ে ফেলে। আর তারপর অনন্যা চৈতিকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর চৈতি এসে ওর মাকেও সব বুঝিয়ে বলে। সব শুনে চৈতির মাও তার ভুল বুঝতে পারে। এরপর থেকে ওরা আর কখনো কোনো খারাপ জাদু করে না। ওরা জাদু করে সবাইকে সাহায্য করতে থাকে। আর তারপর অনন্যা ও চৈতি দুই জাদুকর্ণী জলপরীর সঙ্গে বন্ধুত্ব করে নেয়। আর তারপর ওরা যখন যখন ইচ্ছা জলপরি রাজ্যেও ঘুরতে যেত, আর সেখানকার মাছেদের সঙ্গে আর সুন্দর সুন্দর শৈবালের দেশে ঘুরে বেড়াতো। তো বন্ধুরা, দেখলে তো, খারাপ কাজ করলে কখনো ভালো কিছু হয় না। খারাপ কাজের শাস্তি সবসময় খারাপই হয়। তাই আমাদের উচিত সবসময় অন্যের উপকার করা। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। অনেক দিন আগের কথা, এক গ্রামে কল্যাণী নামের এক বিধবা অসহায় মহিলা তার একমাত্র মেয়ে কলিকে নিয়ে বসবাস করতেন। কল্যাণী অন্যের বাড়িতে কাজ করতেন, আর এতে যে টাকা পেতেন তা দিয়েই তার সন্তানকে বড় করে তুলছিলেন। কল্যাণী যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মালিকের একটা বড় ফুলের বাগান ছিল। সেখানে নানা রকমের ফুল ছিল। কল্যাণী মাঝে মাঝে সেই বাগান পরিষ্কার করে দেওয়ার কাজও করতেন। এভাবেই সময় কাটতে থাকে। কল্যাণীর মালকিন অনেক দয়ালু ছিলেন। তিনি কল্যাণীকে প্রায় সাহায্য করতেন, মাঝে মাঝে খাবার খেতেও দিতেন। এভাবেই সময় কাটতে থাকে। একদিন কল্যাণী যখন বাগান পরিষ্কার করছিলেন তখন দেখেন একপাশে একটা জীর্ণ শীর্ণ গোলাপ গাছ পড়ে আছে। আহারে, এই গাছটা এমন জীর্ণ হয়ে পড়ে আছে কেন? গাছটাতে কি কেউ পানি দেয় না? তখনই মালকিন সেখানে আসে। কল্যাণী, এই মরা গাছগুলোকে তুলে ফেলে দে। এগুলো শুধু শুধু বাগানের আগাছার মতো বাগান নষ্ট করছে। মালকিন, এই যে মরা গোলাপ গাছটা আছে, এটা কি আমি আমার সাথে নিয়ে যেতে পারি? মনে হচ্ছে গাছটাতে এখনো প্রাণ আছে। আমি যদি ঠিক মতো যত্ন নিই তাহলে হয়তো ফুল ধরবে। আমি এই গাছটা নিয়ে যাই? হ্যাঁ, নিয়ে যাও, সমস্যা নেই। এমনিতেও আমরা এই সব গাছ ফেলেই দিব। তোমার যতগুলো ইচ্ছা ততগুলো নিয়ে যাও। না মালকিন, আমি শুধুই একটা গাছই নেব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তারপর কল্যাণী বাড়ির সব কাজ শেষ করে সে মৃতপ্রায় গোলাপ গাছটাকে নিয়ে যেতে থাকে বাড়ির পথে। কিন্তু পথেই সে কোথাও চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। নিতু, মা, যাসনে, যাসনে মা, দাঁড়া, দাঁড়া বলছি। না মা, আমি আর বেঁচে থাকতে চাই না। আমি মারা যাব। আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে কিচ্ছু দিতে পারো না। আমার বন্ধু বান্ধবীদের সব আছে, কিন্তু আমার কিচ্ছু নেই। আমি মারা যাব, মারা যাব। এই বলে নিতু পানিতে ঝাঁপিয়ে পড়ে। নিতুর মা চিৎকার করে তার মেয়েকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে। নিতু, তুই পানিতে ঝাঁপ দিলি কেন মা? আমি যে সাঁতার জানি না। এই বলে নিতুর মাও পানিতে ঝাঁপিয়ে পড়ে। এই অবস্থা দেখে কল্যাণী পানিতে ঝাঁপিয়ে মা ও মেয়ে দুজনকেই পাড়ে তোলে। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আপনারা এভাবে পানিতে ঝাঁপ দিয়েছেন কেন? নিতু, তোমার নাম তো নিতু, তাই না? তুমি তোমার মাকে এভাবে একা রেখে কেন পানিতে ঝাঁপ দিচ্ছিলে? আমার মা আমাকে কিচ্ছু দিতে পারে না। আমার বন্ধু বান্ধবীদের নতুন নতুন ড্রেস, নতুন বই, নতুন কালার পেন্সিল সব আছে, কিন্তু মা আমাকে এসব কিচ্ছু কিনে দেয় না। তোমার বাবা কোথায়? বাবা তো নেই। নিতু, তোমার বাবা নেই, তারপরও তুমি তোমার মাকে এভাবে কোনো কিছুর জন্য কেন প্রেসার দিচ্ছ?
তোমার মা তোমাকে মানুষ করতে নিশ্চয়ই অনেক কষ্ট করছে। নিতু, মা আমার, তুই কি বুঝতে পারছিস না আমার তোর জন্য কত কষ্ট হয়? তোর বাবা তো আমাদের ছেড়ে চলে গেছে, এখন তুই ছাড়া আমার আর কে আছে? কে আছে বল? এই বলে নিতুর মা তার মেয়েকে জড়িয়ে ধরে। আমি দরকার হয় এখন থেকে আরো বেশি করে কাজ করব, তবুও তুই মরার কথা বলবি না। আমি তোর সব ইচ্ছা পূরণ করব। তোর স্কুলের বেতন দিতে হবে তো? ঠিক আছে, আমি আমার রক্ত বেঁচে হলেও তোর স্কুলের বেতন দেব। তখন কল্যাণী বলে, আপনাদের কষ্ট দেখে আমার সত্যি অনেক খারাপ লাগছে। আমার কাছে কিছু টাকা আছে, আপনি টাকাগুলো রাখুন, আপনার মেয়ের স্কুলের বেতন দিয়ে দেবেন। আর এভাবে কখনো আপনার মেয়েকে একা ছাড়বেন না। আর নিতু, তুমিও কখনো এভাবে মরার চিন্তা করবে না। বাসায় আমারও একটা মেয়ে আছে, কিন্তু ও তো খুবই লক্ষ্মী। তুমিও তোমার মায়ের লক্ষ্মী মেয়ে হবে। তারপর তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে ভালো কোনো চাকরি করবে আর তোমার মাকে নিয়ে সুখে থাকবে। নিতু ওর ভুল বুঝতে পারে, ওর মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কল্যাণী আবারও সেই কাজটা নিয়ে বাড়িতে চলে আসে। বাসায় কল্যাণী ওর মাকে দেখে অনেক খুশি হয়। মা, তুমি এসেছো? মা, তোমার হাতে এটা কি? এটা কি কোনো গোলাপ গাছ? হ্যাঁ, এটা গোলাপ গাছ। আমি মালকিনের বাগান থেকে এনেছি। গাছটা আমাদের উঠোনে লাগিয়ে দেব, আর ঠিক করে যত্ন নিলে দেখা যাবে গাছটা অনেক ফুল দিবে। তারপর আমরা সেই ফুল বিক্রি করতে পারবো। ঠিক আছে মা, আমি এখন থেকে গাছটার অনেক যত্ন নেব। এই বলে কলি গাছটা নিয়ে উঠোনে লাগিয়ে দেয়। পরদিন সকালে কলি অনেকগুলো সূর্যমুখী ফুল নিয়ে ঘরে প্রবেশ করে। মা দেখো, আমাদের গাছ থেকে কতগুলো সূর্যমুখী ফুল হয়েছে। সূর্যমুখী ফুল? কিন্তু ওটা তো গোলাপ গাছ। চলো তো দেখি। তারপর ওরা মা মেয়ে গিয়ে দেখে সেখানে অনেকগুলো গোলাপ হয়ে আছে। মা, একটু আগেই তো সূর্যমুখী দেখলাম, এখন গোলাপ কি করে হলো? মনে হচ্ছে এটা কোনো জাদুর গাছ, এই গাছে সব ধরনের ফুল ধরে। তারপর ওরা মা মেয়ে বলতে থাকে, জাদুর গাছ, আমাদের এখনই রং বেরঙের ফুল দাও, যেন আমরা সব ফুলের মালা বানিয়ে বিক্রি করতে পারি। সঙ্গে সঙ্গে সেই গাছে লাল, নীল, হলুদ, বেগুনি সব ধরনের ফুল ধরতে শুরু করে। এটা দেখে ওরা মা মেয়ে অনেক খুশি হয়। তারপর সেই ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু কল্যাণী যে মালকিনের বাড়িতে কাজ করত, সেই মালকিনদের পরিবারে হঠাৎ একটা খুবই দুর্বিষহ কষ্ট নেমে আসে। কারণ সেই মালকিনের স্বামী একটা রোড অ্যাক্সিডেন্টে অনেক বেশি আহত হয়ে যায়, আর তাই তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। বুঝলে কল্যাণী, তোমাকে আর কাজে রাখতে পারবো না। তোমাদের মালিক সে অনেক অসুস্থ হয়ে পড়েছে। সেদিন শহর থেকে ফেরার পথে তার অ্যাক্সিডেন্ট হয়। এখন বুঝতে পারছি না কিভাবে কি করব। মালকিন, আপনি একটা কাজ করেন, আপনি একটা ফুলের দোকান দিন। ফুলের দোকান দেব, কিন্তু এত ফুল পাবো কোথায়? আমাদের বাগানে তো এত বেশি ফুল হয় না। কোনো সমস্যা নেই মালকিন, আমার একটা জাদুর ফুলের গাছ আছে। ওই যে আপনাদের বাড়ি থেকে তুলে নিলাম, ওই গাছটা জাদুর ফুলের গাছ। সেখান থেকে আপনার যত ইচ্ছা তত ফুল নিতে পারবেন আর সেগুলো বিক্রি করতে পারবেন। তাই বুঝি? ওইটা জাদুর ফুলের গাছ? তোমাকে অনেক ধন্যবাদ আমার এই বিপদে আমার পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু এই সব কিছু সেই বাড়িতে কাজ করা একটা মালি শুনে ফেলে। মালি ছিল অনেক লোভী, তাই সে বলে, আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওই কল্যাণীর বাড়িতে ফুলের গাছটা আছে, সেটা জাদুর ফুলের গাছ। আবার কল্যাণী মালকিনকেও সেই গাছের ফুল দিতে চাইছে। না, ওই ফুল গাছ আমি আমার বাড়িতে নিয়ে লাগাবো আর আমি ধনী হয়ে যাব। আজ রাতেই ওই কল্যাণীর বাড়ি থেকে আমি ফুল গাছ চুরি করব। এই ভেবে মালি কল্যাণীর বাড়িতে রাতের বেলা প্রবেশ করে, চুপি চুপি সেখান থেকে গাছটা উপড়ে নিতে। কিন্তু যখনই মালি ফুল গাছে হাত দেয়, সঙ্গে সঙ্গে ফুল গাছ থেকে অনেক অনেক কাঁটা এসে মালির শরীরে বিঁধতে শুরু করে, আর সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আহা, মরে গেলাম, মরে গেলাম। এই কাঁটা এত বিষাক্ত, আমার শরীর জ্বলে গেল। আমি ভুল করেছি ফুল গাছ, আমি বুঝতে পেরেছি। এই ফুল গাছ আমার জন্য নয়, এটা শুধুমাত্র কল্যাণীর জন্য। না না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর চুরি করতে চাইবো না। আমাকে ক্ষমা করে দাও, আমি এখান থেকে এখনই চলে যাব। এই বলে মালি সেখান থেকে পালিয়ে যায়। এরপর আর সে কখনো ফুল গাছ চুরি করতে আসেনি। আর কল্যাণী এরপর তার মেয়েকে নিয়ে সেই ফুল গাছের ফুল বিক্রি করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। শুধু তাই নয়,
অসহায় গরিব মানুষদেরও সেই ফুল গাছের ফুল দিয়েও সে সাহায্য করত। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে আমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। অনেক দিন আগের কথা, এক গ্রামে সুরমা নামের একটা মহিলা ছিল। তার একটা সুন্দর লিপস্টিকের মেশিন ছিল। সে সেই মেশিনে রোজ লিপস্টিক তৈরি করত, আর গ্রামের সবাই তার থেকে লিপস্টিক নিত। সে নানা রঙের নানা শেডের লিপস্টিক তৈরি করত, তাই শহর থেকে বড় বড় কোম্পানিও আসতো সুরমার কাছ থেকে লিপস্টিক নিয়ে যেতে। যাই বলো না কেন সুরমা বোন, কত ব্র্যান্ডের লিপস্টিক দেখলাম, কিন্তু তোমার লিপস্টিকের মতো এত সফট লিপস্টিক একটাও পাইনি। সত্যি তোমার হাতে জাদু আছে। এত সুন্দর লিপস্টিক তুমি বানাও। তোমার তো একটা কোম্পানি খোলা উচিত, দেখবে তুমিও অনেক বড় নামকরা ব্র্যান্ড তৈরি করতে পারবে। সবই তোমাদের ভালোবাসা। তোমরা যদি এভাবে পাশে থাকো, একদিন আমাদের একটা নিজস্ব কোম্পানিও হবে। তারপর আমি গ্রামের সবাইকে সেখানে নিয়ে একসাথে কাজ করব। হ্যাঁ, সুরমা বোনের হাতের কাজ যেমন ভালো, তেমন তার মনটাও অনেক ভালো। তুমি তোমার মেয়েকে নিয়ে সুখে থাকো। সবাই সুরমাকে অনেক ভালোবাসতো। সুরমার একটা মেয়ে ছিল, ওর নাম ছিল স্বপ্না। সুরমা তার মেয়ে স্বপ্নাকে পড়ালেখা করে বড় করে তুলছিলেন। স্বপ্না যে ক্লাসে পড়াশোনা করত, সেই ক্লাসে চৈতি নামের একটা অহংকারী মেয়ে ছিল। চৈতি সব সময় স্বপ্নাকে হিংসা করত, কারণ স্বপ্না পড়ালেখায় বেশ ভালো ছিল আর অনেক ভালো স্বভাবের ছিল। কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করত না, আর কারো কোনো কিছুর প্রয়োজন হলে তাকে যথাসাধ্য চেষ্টা করত। চৈতি এসে বলে, এই যে স্বপ্না, যখনই দেখি এর উপকার করছো, ওর উপকার করছো, কি দানবীর মহসিন হওয়ার চিন্তা নাকি? তোমার এইসব নাটক অন্যরা বিশ্বাস করলেও আমি করি না। বাবা ছাড়া মেয়েরা কত ভালো হয় আমার জানা আছে। ওরা তো শুধু সবার সামনেই ভালো হওয়ার নাটক করে, আড়ালে এরা এক একটা হতচ্ছাড়া পাজি চরিত্রহীন, পরিবার থেকে কোনো শিক্ষাই দেয় না। চৈতি, তোমার তো বাবা আছে, তাহলে তোমার আচরণ এমন নিকৃষ্ট কেন? তোমার পরিবার থেকে তোমাকে শিক্ষা দেয় না? আমার না হয় বাবা নেই, মেনে নিলাম আমার চরিত্র ভালো না, কিন্তু তোমার তো বাবা আছে। তোমার চরিত্র এত জঘন্য কেন? তুমি সবার সঙ্গে খারাপ আচরণ করো কেন? কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে অপমান করে কথা বলছো? কোথায় আমি অপমান করলাম? তুমি আমাকে যে বিষয়ে কথা বললে, আমিও তোমাকে সেই বিষয়েই কথা শোনালাম। আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট, বুঝতে পেরেছো? এই বলে সেখান থেকে স্বপ্না চলে এলো। এই স্বপ্নার এত বড় সাহস, ও সবার সামনে আমার অপমান করে। আমি একবার সুযোগ পাই, ওর এই অহংকার আমি চূর্ণ করে দেব। তারপর স্বপ্না বাড়ি চলে আসে আর দেখে ওর মা সেই মেশিনে লিপস্টিক তৈরি করছে। মা, তুমি এখন লিপস্টিক বানাচ্ছ? আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবার আছে? হ্যাঁ, খাবার আছে, যাও নুডলস রান্না করেছি, খেয়ে নাও। মা, তোমার লিপস্টিকের ব্যবসা কেমন চলছে? সব ঠিক আছে তো? আমি কি তোমাকে সাহায্য করব? না মা, তোমার কাজ শুধু মন দিয়ে পড়ালেখা করা, আমাকে কোনো সাহায্য করতে হবে না। সামনে তোমার বার্ষিক পরীক্ষা, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করো, এটাই শুধু আমি চাই। মা, ভালো রেজাল্ট আমি অবশ্যই করব, তবে তুমি একা একা পরিশ্রম করো, আমার মোটেও ভালো লাগে না। আমি যদি তোমাকে কাজে সাহায্য করতে পারতাম খুব ভালো হতো। সেটা তোমাকে এখন করতে হবে না, সময় হোক তারপর আমি তোমাকে বলবো। এভাবেই ওদের সংসার ভালোই চলছিল। একদিন স্বপ্নার মা লিপস্টিক বিক্রি করে শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটা দুর্ঘটনার শিকার হন তিনি। একটা মোটরসাইকেল তার ওপর দিয়ে উঠে যায়, আর সে সেখানে অনেক জোরে মাথায় আঘাত পায়। আশেপাশের মানুষজন তাকে হাসপাতালে ভর্তি করে। খবর শুনে স্বপ্না দৌড়ে হাসপাতালে চলে আসে। আমার মা কোথায়? আমার মা এখন কেমন আছে? আমার মা কোথায়? উনি বুঝি আপনার মা? আপনার মায়ের মাথায় অনেক চোট পেয়েছেন, ওনার মাথায় জরুরি অপারেশন করাতে হবে। আপনারা তাহলে অপারেশন করাচ্ছেন না কেন? অপারেশন শুরু করুন। কিন্তু এর জন্য অনেক টাকার প্রয়োজন, আপনি আগে টাকা জমা করুন। আপনারা টাকা নিয়ে চিন্তা করবেন না, আমি এখনই বাড়ি থেকে টাকা নিয়ে আসছি। আপনারা আমার মায়ের অপারেশন শুরু করুন। তারপর ডাক্তার অপারেশন শুরু করে, আর এদিকে স্বপ্না ওর বাড়ি থেকে মায়ের জমানো সব টাকা নিয়ে হাসপাতালে জমা করে দেয়। বেশ কয়েকদিন ধরে
স্বপ্নার মায়ের চিকিৎসা চলতে থাকে। ডাক্তার বলেন অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় স্বপ্নার মা কোমায় চলে গেছে। স্বপ্না এখন ওর মায়ের বানানো লিপস্টিক গুলো নিজেই বিক্রি করতে থাকে, কিন্তু কিছুদিন পর সেগুলো শেষ হয়ে যায়। এদিকে স্বপ্নার মায়ের চিকিৎসার জন্য প্রতিদিন অনেক টাকার প্রয়োজন হতো, তাই স্বপ্না নিজেই সেই মেশিনে বসে লিপস্টিক বানাতে শুরু করে আর প্রতিদিন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লিপস্টিক তৈরি করে। স্বপ্নার বানানো লিপস্টিক গুলো ওর মায়ের চেয়েও অনেক সুন্দর ছিল, তাই মানুষজন ওর থেকে লিপস্টিক কিনতে শুরু করে। অল্প কিছুদিনেই স্বপ্না অনেক টাকার মালিক হয়ে যায় আর সেই টাকাগুলো দিয়ে ওর মায়ের চিকিৎসা করাতে থাকে। এই সব খবর যখন স্বপ্নার ক্লাসের অহংকারী মেয়ে চৈতি জানতে পারে, ওর ভীষণ হিংসে হয়। তাই ও রাতের আধারে স্বপ্নার ঘরে চুপি চুপি প্রবেশ করে আর স্বপ্নার মেশিনটা একদম ভেঙে নষ্ট করে দিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে স্বপ্না যখন দেখে ওর লিপস্টিক তৈরির মেশিনটা নষ্ট হয়ে গেছে, ও একদম কান্নায় ভেঙে পড়ে। লিপস্টিক তৈরির মেশিনটা এভাবে নষ্ট হয়ে গেল কেন? এখন আমি মায়ের চিকিৎসা কি করে করাবো? আমি হাসপাতালে টাকা জমা না দিলে ওরা যে মায়ের ট্রিটমেন্ট করাবে না। আমার সঙ্গে এটা কেন হলো? স্বপ্না এইসব ভেবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তখন ওর স্বপ্নে ওর মা আসে। স্বপ্না, মন খারাপ করিস না, আমি সব সময় তোর সাথে আছি। তোর এই লিপস্টিকের মেশিন আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, বরং আমি এটাকে জাদুর মেশিন বানিয়ে দিচ্ছি। এই মেশিনটা আর আগের চেয়ে ভালো কাজ করবে। এই বলে স্বপ্নার মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। স্বপ্নারও ঘুম ভেঙে যায়। আরে, এটা কি ছিল? আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, স্বপ্নই তো দেখছিলাম। মা কোথা থেকে আসবে? কিন্তু এই মেশিনটা তো একটু আগেও ভাঙা ছিল। এটা একদম ঠিক কি করে হয়ে গেল? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্বপ্না দ্রুত ঘুম থেকে উঠে হাসপাতালে ওর মায়ের সঙ্গে দেখা করতে যায় আর জানতে পারে ওর মা গত রাতেই মারা গিয়েছে। স্বপ্না বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে। তখনই ওর মায়ের আত্মা সেখানে হাজির হয়। স্বপ্না, আমার লক্ষ্মী মেয়ে, এভাবে কান্না করিস না। আমি সব সময় তোর পাশে আছি। তোর দেখাশোনা আমি করব। তোকে শক্ত থাকতে হবে। এই লিপস্টিক বিক্রি করে তুই তোর পড়ালেখার খরচ চালাবি আর অসহায় মানুষদেরও সাহায্য করবি মা। হ্যাঁ মা, অবশ্যই। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। স্বপ্না এরপর থেকে ওর মায়ের দেওয়া সেই জাদুর লিপস্টিকের মেশিনটা দিয়ে অনেক অনেক লিপস্টিক তৈরি করত আর যে টাকা পেত তা দিয়ে ওর পড়ার খরচ চালিয়েও অনেক টাকা থেকে যেত। সেগুলো ও গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে বিলিয়ে দিত। এইসব খবর যখন আবারও চৈতির কানে যায়, চৈতি সিদ্ধান্ত নেয়, এই মেয়েটার ওই মেশিনটা তো আমি ভেঙে চুরমার করে দিয়েছিলাম, এখনো আবার মেশিন কোথা থেকে পেল? এবারও আমি ওর মেশিনটা ভেঙে চুরমার করে দেব। ওকে আমি কিছুতেই সুখে থাকতে দেব না। যেই ভাবা সেই কাজ। চৈতি রাতের আধারে আবারও মেশিন নষ্ট করার জন্য হাতে একটা বড় লাঠি নিয়ে স্বপ্নার বাড়িতে প্রবেশ করে। কিন্তু এবার যখনই সে মেশিনে হাত দিতে ধরতে যাবে, তখনই মেশিন ওকে জোরে একটা শক দেয়, আরো ছিটকে মাটিতে পড়ে যায়। চিৎকার শুনে স্বপ্না ঘুম থেকে উঠে দেখে চৈতি মেশিনের পাশে আহত হয়ে পড়ে আছে। কি ব্যাপার চৈতি, তুমি আমার বাড়িতে? স্বপ্না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মেশিনটা ভাঙতে এসেছিলাম আর আমি এত বড় ইলেকট্রিক শক খেলাম। নিশ্চয়ই তোমার সঙ্গে অন্য কোনো শক্তি আছে, নয়তো এমনটা হওয়ার কথা না। আসলে এর আগের বারও তোমার মেশিন আমি নষ্ট করে দিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? এত নির্লজ্জের মতো কাজ করে ক্ষমা চাইছো? তুমি জানো ওই মেশিনটা নষ্ট করে তুমি আমার কত বড় ক্ষতি করেছো? আমি আমার মাকে হারিয়েছি। আজ তোমার জন্য আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু আমি তোমাকে পুলিশে দেব না। আমি তোমাকে দয়া করছি, চলে যাও আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবে না। চৈতি সেখান থেকে চলে যায় আর কখনো সে স্বপ্নার সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ করার সাহস করে না। স্বপ্না ওর মায়ের স্মৃতি নিয়ে আর সেই জাদুর মেশিনের সাহায্যে লিপস্টিক তৈরি করে নিজের ও অসহায় মানুষদের নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে। অনেক দিন আগের কথা, কাঞ্চনপুর গ্রামে উর্মি নামের একটা মহিলা তার মেয়ে সন্ধ্যার সাথে বসবাস করত। সন্ধ্যার চুলগুলো ছিল সোনার তৈরি আর সেগুলোতে
অনেক বিশেষ জাদু ক্ষমতা ছিল। এই জন্য উর্মি তার মেয়ে সন্ধ্যাকে ঘরের বাইরে কখনোই বের হতে দিতেন না। সে যখন কাজের জন্য ঘর থেকে বের হতেন তখন দরজায় তালা লাগিয়ে যেতেন। উর্মি সব সময় সন্ধ্যাকে চোখে চোখে রাখতেন। তবে বাড়ির বাইরে বের হতে না পারার জন্য সন্ধ্যার ভীষণ মন খারাপ হতো। সন্ধ্যা সব সময় জানালার পাশে বসে প্রকৃতি, গাছপালা, পাখিদের দেখতে থাকতো আর মনে মনে ভাবতো, ইস, আমিও যদি এই প্রকৃতির মধ্যে হেঁটে বেড়াতে পারতাম তবে যে কি ভালো হতো। এভাবেই দিন কাটতে থাকে। উর্মি একদিন বের হওয়ার সময় বলে, মা সন্ধ্যা, আমি কাজে বের হচ্ছি, ভুলেও ঘর থেকে বের হবি না। আজ রাতে পূর্ণিমার চাঁদ দেখা যাবে। পূর্ণিমার চাঁদের আলোয় চারদিক আলোকিত থাকবে। আমি তোকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। আচ্ছা মা। উর্মির মুখ থেকে এই কথা শুনে সন্ধ্যা ভীষণ খুশি হয়। তারপর রাত হতেই যখন উর্মি কাজ শেষ করে বাড়ি ফেরে তখন সন্ধ্যা বলে, মা, পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। তুমি তো বলেছিলে পূর্ণিমার চাঁদ উঠলে তুমি আমাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবে। কিন্তু মারে, আজ আমার শরীরটা অনেক ক্লান্ত, পায়ে খুব ব্যথা করছে, আজ কোথাও যেতে পারবো না। কি বলছো মা? তোমার পায়ে ব্যথা? তুমি আমাকে আগে বলনি কেন? এরপর সন্ধ্যা ওর জাদুর সোনার রেশমি চুল দিয়ে জাদু করে ওর মায়ের পায়ের সেবা যত্ন করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই ওর মায়ের পা একদম ঠিক হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সন্ধ্যা ঠিক করে ওর মা আসার আগেই ও ওর জাদুর রেশমি চুলের সাহায্যে ঘর থেকে বের হবে আর পুরো গ্রাম ঘুরে এসে ওর মা আসার আগেই আবারও ফিরে আসবে। যেই ভাবা সেই কাজ। সন্ধ্যা ওর জাদুর সোনার চুলগুলো জানালা দিয়ে নিচে ফেলে দেয় আর সেই চুলগুলো বেয়ে নিচে আসার জন্য প্রস্তুত হয়। কিন্তু তখনই উর্মি সেখানে চলে আসে আর তার মেয়ের চুলগুলো মাটিতে দেখে সে সবটা বুঝে যায়। তারপর বাড়ি এসে বলে, সন্ধ্যা, এইসব কি? আমি তোমাকে আগেই বলেছি তুমি ঘর থেকে বের হবে না। কেন আমার কথা শোনো না? মা, তুমি সব সময় আমার সঙ্গে এমন আচরণ কেন করো? আমার বারবার এভাবে ঘরে বসে থাকতে মোটেও ভালো লাগে না। আমি বাইরে যেতে চাই, আমি প্রকৃতির সঙ্গে মিশে যেতে চাই, সবকিছু দেখতে চাই। এই সোনার চুল আমার, এটা কি আমার দোষ? এমন কথা শুনে উর্মি কাঁদতে শুরু করে। অঝরে সে কাঁদতেই থাকে। মা, তুমি কান্না করছো কেন? কান্না থামাও। আমি আমার কথার জন্য আমি আমার ভুল স্বীকার করছি। আমি আর বাইরে যেতে চাইবো না। তবুও তুমি কান্না করো না মা। না রে মা, আজ আমি তোকে সব সত্যিটা খুলে বলবো। তোকে আমি অনেক কষ্ট দেই, তবে এর পেছনে একটা কারণ আছে। আমাদের যারা পূর্বজ ছিল তারা সব সময় দেব দেবীর পূজা করতেন। তারা চাইতেন আমাদের পরিবারের যেন সাফল্য থাকে, তাই তারা পুজোর ফলে এক বরদান পায়। তা হলো আমাদের পরিবারের প্রথম কন্যা সন্তান জাদুর সোনার চুল নিয়ে জন্মাবে। আর তেমনটাই তোর বড় খালার সাথেও হয়েছিল। তার মাথা ভর্তিও তোর মতো জাদুর সোনার রেশমি চুল ছিল। আর সে মানিক নামের এক ছেলেকে বিয়ে করে। কিন্তু মানিক ছিল লোভী। সে তোর খালাকে ভালোবেসে বিয়ে করেনি। সে তোর খালাকে বিয়ে করেছিল তার জাদুর সোনার চুলগুলোর জন্য। তোর বড় খালা যেদিন বিয়ে করে বাড়ি আসে তখন তোর নানি বলে, আরে সুগন্ধা, তুই এই কাকে বিয়ে করেছিস? এই ছেলেটা যে লোভী, এই ছেলেটা তোকে তোর সোনার চুলের জন্য বিয়ে করেছে, তোকে মোটেও ভালোবাসে না। না মা, আমার মানিক মোটেও এমন না। ও আমাকে ভালোবেসে বিয়ে করেছে। কিন্তু ততক্ষণে মানিক সুগন্ধার মাথার চুলগুলো কেটে নেয় আর সঙ্গে সঙ্গে সুগন্ধার সব জাদু শক্তি ভ্যানিশ হয়ে যায়। আরে, এটা এটা তুমি কি করলে? আমার মেয়ের সব জাদু শক্তি কেড়ে নিলে। মানিক, তুমি আমার মাথার চুলগুলো কেন কাটলে? তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে ভালোবাসি না। তোমার মা ঠিকই বলেছেন,
আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার সোনার চুলগুলোর জন্য। মা, এরপর কি হলো? সুগন্ধার খালামণির সাথে পরে কি হয়েছিল? বলছি মা, বলছি। তখন তুই অনেক ছোট, তোর মাথায়ও বিশেষ জাদু শক্তি ছিল, তোর চুলগুলোও ছিল জাদুর সোনার চুল। তাই মানিক যখন সেই সোনার চুলগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল, তুই তখন সেখানে চলে আসিস আর তোর চুলের জাদু দিয়ে মানিককে সেখানেই আটকে ফেলিস। তারপর মানিক সেই সোনার চুলের রশিতে সেখানেই ওর গলা পেঁচিয়ে মারা যায়। এরপর থেকে যে আমি ভীষণ ভয় পাই। আমি চাই না তোর বড় খালার মতো তোর জীবনটাও নষ্ট হয়ে যাক। কোনো লোভী ছেলে তোর চুলগুলোর জন্য তোর সঙ্গে ভালোবাসার অভিনয় করুক। তাই তোকে আমি বাড়ি থেকে বের হতে দিতে চাই না। তোর বিয়ে এমন কারো সঙ্গে হবে যে তোকে ভালোবাসবে, তোর সোনার চুলগুলোর জন্য লোভ করবে না। মা, আমি বুঝতে পেরেছি, আমি আর ঘর থেকে বের হব না। এভাবেই দিন চলতে থাকে। একদিন সন্ধে হয়ে গেলেও উর্মি বাড়ি ফিরছিল না। এটা দেখে সন্ধ্যার ভীষণ চিন্তা হয় আর ও তখন বাড়ি থেকে বেরিয়ে চারদিকে ওর মাকে খুঁজতে থাকে। তখনই রাহুল নামের একটা ছেলের সঙ্গে সন্ধ্যার দেখা হয়। রাহুল সন্ধ্যাকে এভাবে ছুটোছুটি করতে দেখে এর কারণ জানতে চায়। আমি আমার মাকেই খুঁজে পাচ্ছি না। মা তো সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে, আজ এখনো বাড়ি ফিরছে না। আচ্ছা, এই কথা, চলো আমি তোমার মাকে খুঁজতে সাহায্য করছি। এরপর রাহুল আর সন্ধ্যা মিলে চারদিকে ওর মাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও না পেয়ে অবশেষে সন্ধ্যা বাড়ি ফিরে আসে আর দেখে ওর মা বাড়িতে আছে। মা, তুমি বাড়িতে? আর আমি তোমার চিন্তায় পুরো গ্রাম তন্ন তন্ন করে তোমাকে খুঁজলাম। রাহুল সন্ধ্যার মা উর্মিকে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে খুশি হয় আর সেদিনের মতো সেখান থেকে চলে যায়। এদিকে সন্ধ্যাকে দেখার পর থেকেই রাহুলের মনে মনে সন্ধ্যাকে ভীষণ পছন্দ হয় আর ওরা একে অপরের সঙ্গে প্রায়ই দেখা করতে থাকে। সন্ধ্যা ওর জাদুর রেশমি সোনার চুলের ব্যাপারে রাহুলকে সবকিছু বললেও রাহুল এরপরও একটুও লোভ করে না। সে বলে, সন্ধ্যা, আমার তোমার চুল সোনালি হোক কিংবা রূপালি কিংবা সাধারণ চুল হোক, তাতে কিচ্ছু যায় আসে না। আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে থাকতে চাই। তোমার চুলের সঙ্গে আমার কোনো রকম কোনো লোভ নেই। এটা শুনে সন্ধ্যা ভীষণ খুশি হয়। এরপর ওর মায়ের সঙ্গে রাহুলের দেখা করায় আর সব ঘটনা খুলে বলে। রাহুলের এমন নির্লোভ আর দয়ালু মন দেখে উর্মিও অনেক স্বস্তি পায়। এরপর ধুমধাম করে সে সন্ধ্যার সাথে রাহুলের বিয়ে ঠিক করে। কিছুদিনের মধ্যেই ওদের দুইজনের বিয়ে হয়ে যায়। এরপর সন্ধ্যা রাহুলের সঙ্গে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রাহুল কখনো তার নিজের প্রয়োজনের জন্য হলেও সন্ধ্যার মাথা থেকে একটা সোনার চুলও ছিঁড়ে নিত না। সে সব সময় বরং সন্ধ্যার খেয়াল রাখতো আর নিজে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করত তা দিয়েই ওদের সংসার চলতো। এমনকি উর্মিও তার মেয়ের শ্বশুর বাড়িতেই তার সঙ্গে একসঙ্গে থাকতো। এভাবেই ওরা অনেক সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ। অনেকদিন আগের কথা, এক শহরে খুবই ধনী এক দম্পতি বাস করতেন। তাদের আনিকা নামের একটা মিষ্টি মেয়ে ছিল। তারা অনেক বড় মনের ছিলেন। তারা সব সময় অন্যদের সাহায্য করতেন। কেউ যদি তাদের কাছে যেতেন, সে কখনো তাদের খালি হাতে ফেরাতেন না। আনিকার বাবা মা সত্যি খুবই সাহায্যকারী, পরোপকারী ছিলেন। তাই তাদের কাছে বিপদে পড়ে মানুষ সাহায্য চাইতে আসতো। একদিন এক বৃদ্ধ মহিলা আসে তাদের বাড়িতে। শুনেছি আপনি অনেক দয়ালু। আমার মেয়ের বিয়ে আগামী মাসে, আপনি কি আমাদের সাহায্য করতে পারেন? আমি আমার মেয়ের বিয়েতে 1 টাকাও খরচ করতে পারবো না।
কারণ আমরা অনেক গরিব। আচ্ছা আচ্ছা, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি নিশ্চিন্তে বাড়ি যান আর আপনার ঠিকানাটা আমাকে লিখে দিয়ে যান। তারপর বৃদ্ধা তার ঠিকানা দিয়ে যায়। এরপর আনিকার বাবা সেই বৃদ্ধার মেয়ের বিয়ের সব ব্যবস্থা করে দেয়। এভাবে যেই তার কাছে আসতো আনিকার বাবা তাকেই সব সময় সাহায্য করত। আনিকাও ওদের ক্লাসের অনেক ছেলে মেয়েকে পড়াশোনায় সাহায্য করত। কারো যদি বই কেনার টাকা না থাকতো ওর বাবাকে বলে তাদেরকে বই কিনে দেওয়ার ব্যবস্থা করত। এমনকি কারো বার্থডে পার্টি হলে তাদেরকেও অনেক দামি দামি গিফট উপহার দিত। এভাবেই সময় কাটতে থাকে। আনিকার বাবা মাকে গ্রামের সবাই অনেক সম্মান করত। কিন্তু একবার ঘটে বিপত্তি। আনিকার বাবা মা একবার শহর থেকে গ্রামের পথে যাচ্ছিলেন। সেখানকার একটা অসহায় মানুষকে হাসপাতালে নিতে হবে। এটা শুনে তারা তার চিকিৎসার জন্য তাদের গাড়ি নিয়ে গ্রামে যাচ্ছিলেন। কিন্তু তখনই একটা দূর থেকে আসা বিশাল ট্রাকের সঙ্গে আনিকার বাবা মায়ের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তিনি ও তার স্ত্রী সেখানেই মারা যান। এদিকে আনিকা বাবা মায়ের মৃত্যুর পর একদম একা হয়ে গিয়েছিল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আনিকার কাকা সব সম্পত্তি নিজের নামে করে নেয় আর আনিকাকে বাড়ি থেকে বের করে দেয়। কাকা, আপনি এটা আমার সঙ্গে করতে পারলেন? আমার বাবা তো আপনাকে অনেক ভালোবাসতেন, তারপরও আপনি কেন এমনটা করলেন? আমার বাবার সম্পত্তি তো আমার পাওয়ার কথা, আপনি কেন এগুলো নিজের নামে করে নিলেন? চুপ করো মেয়ে, তোমার বাবা যখন বেঁচে ছিল সে অনেক টাকার মালিক ছিল, আর আমি এত টাকার মালিক হতে পারিনি। কেন? আমিও তো পড়ালেখা করেছি, কিন্তু তোমার বাবা সব সময় ক্লাসে ফার্স্ট হতো আর বাবা মা তাকে ভালোবেসে সব সম্পত্তি দিয়ে যায়। কিন্তু বাবা তো বলেছে আপনাকে অনেক সম্পত্তি দেওয়া হয়েছে, যেটা আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে জুয়া খেলে নষ্ট করে ফেলেছেন। তা তোমার বাবা কি করছিলেন? তোমার বাবাও তো সব সম্পত্তি গরিব দুঃখীদের বিলিয়ে দিচ্ছিলেন, তাই নয় কি? অন্যের সাহায্য করা কখনো খারাপ হতে পারে না, কিন্তু আপনি যেটা আমার সঙ্গে করলেন, আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করলেন, এটা মোটেও ভালো কাজ নয়। হয়েছে হয়েছে, অনেক কথা বলেছো, এখন এখান থেকে যাও বলছি, কোনো এতিমখানায় চলে যাও। এই বলে কাকা বাড়ির দরজা লাগিয়ে দেয়। আর তারপর আনিকা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আনিকা তখন ওর মিলি নামের একটা বান্ধবীর বাড়িতে যায়। মিলি, আমাকে তোমাদের বাড়িতে থাকতে দেবে? আমার বাবা মা মারা গিয়েছে, ওনারা যখন বেঁচে ছিল আমরা কত ভালো বন্ধু ছিলাম, আমাকে তোমাদের বাড়িতে থাকতে দাও না। আরে যা যা, আমার বাবা মা কোনো অপরিচিত মানুষকে আমাদের বাড়িতে রাখবে না, বুঝতে পেরেছিস? যা এখন। কিন্তু এমন করে কেন বলছো? তুমি তো প্রায়ই আমাদের বাড়িতে আসতে। আর হ্যাঁ, তোমাকে তো আমি তোমার জন্মদিনে কত দামি দামি উপহার দিয়েছি। বাড়িতে থাকতে না দাও, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য তো করতে পারো। শোন, আমরা এখানে টাকার গাছ লাগাইনি যে তোকে টাকা দিয়ে সাহায্য করব। আমার সঙ্গে আর কথা বলার চেষ্টা করবি না, আমি কোনো ভিখারির সঙ্গে কথা বলি না, যা এখান থেকে। এই বলে আনিকাকে ওর বান্ধবী সেখান থেকেও তাড়িয়ে দেয়। আনিকা দুঃখী মনে হাঁটতে থাকে। তখনই আকাশ দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। পরী আনিকাকে দেখে তার ভীষণ মায়া হয়। তারপর সে তার জাদুর চশমাটা চোখে পড়ে নেয় আর তারপর আনিকার দিকে তাকায়। আর তখন সে বুঝতে পারে আনিকার বাবা মা কত ভালো ছিলেন আর আনিকার জীবনে যা হচ্ছে সেটা কত অন্যায় হচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে আনিকাকে সাহায্য করবে। পরী আকাশ থেকে নিচে নেমে আসে। তারপর আনিকাকে বলে, মন খারাপ করো না, তোমার বাবা মা অনেক ভালো মানুষ ছিলেন, তারা নিঃস্বার্থভাবে অনেক মানুষের সেবা করেছেন, অনেক মানুষকে সাহায্য করেছেন। তুমি তোমার বাবা মায়ের মতোই অনেক ভালো মনের। আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এরপর পরী আনিকাকে একটা নদীর কাছে নিয়ে যায়। তারপর তার জাদুর কাঠি ঘোরায়। সঙ্গে সঙ্গে সেখানে একটা ডিমের ঘর প্রকট হয়। আনিকা, এই ডিমের ঘরে প্রবেশ করো। তারপর আনিকা সেই ডিমের ঘরে প্রবেশ করতেই সেখানে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। আনিকা, এই বৃদ্ধা তোমাকে ডিম দিয়ে অনেক সুস্বাদু সব খাবার বানানোর রেসিপি শেখাবে।
যেটা কাজে লাগিয়ে তুমি খুব সহজেই যে কোনো জায়গায় যে কোনো রান্নার প্রতিযোগিতায় প্রথম হতে পারবে। মন দিয়ে সবকিছু শিখে নিও। এরপর থেকে আনিকা সেই বৃদ্ধার কাছে সব ভালো ভালো রেসিপি শিখতে থাকে আর এভাবেই সময় কেটে যায়। শহরে একটা বিশাল বড় প্রতিযোগিতার আয়োজন করা হয় আর সেই প্রতিযোগিতায় আনিকাও অংশ নেয়। সেখানে বিচারক হিসেবে অনেক বড় বড় শেফরা আসেন আর অনেক মানুষ সেই প্রতিযোগিতায় অংশ নেয়। আনিকা সেখানে ওর ডিম দিয়ে বানানো অনেক মজার মজার রেসিপি তৈরি করে দেখায় আর সেখানে আনিকাই প্রথম হয়। তারপর আনিকা অনেক বড় একটা রেস্টুরেন্টে প্রধান শেফের চাকরি পেয়ে যায়। সেই রেস্টুরেন্ট মালিকের ছেলের সঙ্গে আনিকার খুব ভালো বন্ধুত্ব ছিল। আনিকা তার মেধার কারণে সবার কাছে খুবই প্রিয় ছিল আর রেস্টুরেন্ট মালিকের ছেলেও আনিকাকে খুবই পছন্দ করে ফেলে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় আর তারপর রেস্টুরেন্ট মালিকের ছেলে আনিকাকে বিয়ের প্রস্তাব দেয়। আনিকা, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার আচার আচরণে সত্যি অনেক মুগ্ধ, আর তুমি যেভাবে এত সুস্বাদু খাবার রান্না করো সত্যি অসাধারণ। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আনিকারও রেস্টুরেন্ট মালিকের ছেলেকে খুবই পছন্দ ছিল, তাই আনিকাও বিয়েতে রাজি হয়ে যায়। তারপর ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরপরই ঘটে অনেক বড় বিপত্তি। সেই রেস্টুরেন্টে আগুন লেগে রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে যায়। এখন রেস্টুরেন্ট মালিক ও তার ছেলে ওরা সবাই পথে বসে যায়। আনিকা তখন আবারও যায় ওর সেই জাদুর ডিমের ঘরের কাছে। বুড়িমা, আমার স্বামী ও আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আমাদের রেস্টুরেন্টে আগুন লেগে সব পুড়ে গেছে। আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? কেন নয়, এই যে ডিমের ঘরটা দেখছো, এই ঘরটা তুমি যতটুকু চাও ততটুকু বড় করে নিতে পারো আর তারপর এখানেই রেস্টুরেন্টের ব্যবস্থা করে নিতে পারো। সত্যি বলছেন? আমরা এই ডিমের ঘরকে রেস্টুরেন্টের মতো করে বানিয়ে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ। এটা শুনে আনিকা অনেক খুশি হয়। তারপর আনিকা ও তার স্বামী মিলে সেই ডিমের ঘরটাকে অনেক বড় বানিয়ে নেয় আর তারপর সেই ঘরের মধ্যে ওদের রেস্টুরেন্টের সবকিছু সাজিয়ে একটা বিশাল বড় ডিমের রেস্টুরেন্ট বানিয়ে ফেলে। তারপর সেই ডিমের রেস্টুরেন্টের কথা সব জায়গায় ছড়িয়ে পড়ে। মানুষজন ডিমের রেস্টুরেন্ট শুনে সবাই সেখানে আসতে থাকে আর সবাই আনিকার হাতের সুস্বাদু সব রেসিপি অনেক বেশি পছন্দ করতে থাকে। আনিকা ও তার স্বামীর সাথে সেই ডিমের রেস্টুরেন্টে কাজ করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। দেখা হবে নতুন গল্পে। সবাই ভালো থেকো। বাই বাই বন্ধুরা। অনেক দিন আগের কথা, এক গ্রামে মুন্নি ও তিন্নি নামের দুই মেয়ে ছিল। ওরা দেখতে অনেক কালো ছিল। ওদের বাবা অনেক আগেই মারা গিয়েছিল। এরপর থেকে মুন্নি ও তিন্নির মা কবিতা তার দুই মেয়েকে মানুষ করে তুলেছে। মুন্নি ও তিন্নি স্কুলে পড়তো, কিন্তু ওদের গায়ের কালো রঙের জন্য ওদেরকে সব সময় কথা শুনতে হতো। কেউ ওদের সঙ্গে মিশতে চাইতো না। মুন্নি ও তিন্নি সব সময় একাই থাকতো। ওদের ক্লাসে পিঙ্কি নামের একটা মেয়ে ছিল। পিঙ্কি অনেক অহংকারী ছিল। ও সব সময় মুন্নি ও তিন্নিকে ওদের গায়ের কালো রঙের জন্য অনেক রকম ঠাট্টা করত। এই যে দুই কালো পেতনি আমাদের স্কুলে এসে পড়েছেন। তোরা কি জানিস, তোদের চেহারা দেখে আমরা সব পড়া ভুলে যাই। মনে হয় কোনো মানুষ নয়, দুইটা পেতনি আমাদের ক্লাসে বসে আছে। এই তোরা এমন কালো, তোদের লজ্জা করে না ঘর থেকে বের হতে? আমার গায়ের রং এমন কালো হলে আমি তো ঘর থেকে বের হতাম না। তোদের কে বলেছে ক্লাসে আসতে? পিঙ্কি, তোমার এই ধরনের আচরণ কিন্তু আমরা মোটেও পছন্দ করব না। গায়ের রং নিয়ে আমাদেরকে সব সময় এরকম মজা ঠাট্টা করা আমরা কিছুতেই মেনে নেব না। যদি আরো এরকম করো, আমরা কিন্তু প্রিন্সিপাল ম্যামের কাছে তোমাদের নামে বিচার দেব। হ্যাঁ হ্যাঁ, দে বিচার দে। আমরাও তোদের নামে কিছু একটা বানিয়ে বলে দেব, আর ম্যাডামরা আমাদের কথাই বিশ্বাস করবেন, কারণ তোরা কালো, আর কালোদের কথা কেউ বিশ্বাস করে না। মুন্নি ও তিন্নিও এই ব্যাপারটা জানতো যে ম্যাডামরা সব সময় ওদেরকেই ভুল বুঝে আর বাকিদের কথাই বিশ্বাস করে।
স্কুলে কোনো অন্যায় হলে বা কোনো ভুল হলে সবাই ভাবতো এই কাজ মুন্নি ও তিন্নিরই করা, কারণ ওদের গায়ের রং কালো। এই সব মিলিয়ে মুন্নি ও তিন্নির মন ভীষণ খারাপ থাকতো। ওরা দুজন মন খারাপ করে বাড়িতে আসে আর এসে ওদের মাকে বলে, মা আমরা কেন কালো? মা তুমি দেখতে এত সুন্দর, কিন্তু আমরা কেন কালো হয়েছি? আমরা তো তোমার মতো সুন্দর হতে পারতাম মা, বলো মা। আসলে সোনামণিরা, তোমরা তোমাদের বাবার মতো হয়েছো। তোমাদের বাবাও দেখতে কালো ছিলেন। মা তুমি মিথ্যা কথা বলছো, আমরা বাবার ছবি দেখেছি। বাবা দেখতে অনেক সুন্দর ছিল, বাবার গায়ের রং ধবধবে ফর্সা ছিল। তুমি কেন মিথ্যে বলছো? আমরা কি তোমার সন্তান নই? আমাদের কি অন্য কোনো বাবা মা আছে? মা সত্যিটা বলো। কবিতা তার দুই মেয়েকে কি বলবে ভেবে পাচ্ছিল না, কারণ সত্যিটা সে তার মেয়েদের জানতে দিতে চাইছিলেন না। কিন্তু তারপরও মেয়েদের জোরাজুরিতে সে বলতে বাধ্য হয়ে যায়। তাহলে শোনো তোমরা, আজ থেকে 12 বছর আগের ঘটনা। তখন তোমার বাবা আমার সঙ্গে ছিলেন আর তোমরা দুজন জন্ম নাও। আমি হলাম পরী রাজ্যের এক পরী, কিন্তু তোমার বাবা মানুষ ছিলেন। তোমার বাবাকে পরী হয়ে বিয়ে করায় আমাকে পরী রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়, আর আমার পেছনে পড়ে এক শয়তান জাদুকর্ণী, যে কিনা কালো জাদু শক্তির অধিকারী ছিল। আমি পৃথিবীতে আছি জানতে পেরে সে আমার শক্তি হাসিল করতে চায়, আর তখনই তোমাদের জন্ম হয়। তোমাদের মধ্যে আমার সব শক্তি ছিল। তোমরা এত সুন্দর ছিলে, কোনো পরীরাও তোমাদের মতো এত সুন্দর নয়। আর সেই জাদুকর্ণী তখন আমাকে হারাতে না পেরে তোমাদেরকে অভিশাপ দিয়ে দেয় যে তোমরা দেখতে পেতনির মতো কালো হয়ে যাবে, যেন তোমাদের কেউ পছন্দ না করে, যেন তোমাদের কেউ বিয়ে না করে, কারণ তোমাদের বিয়ের পর তোমরা আরো 4 গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে। তোমরা দেখতে সবচেয়ে সুন্দরী হয়ে যাবে। তাই সেই শয়তান জাদুকর্ণী তোমাদেরকে অভিশপ্ত করে দেয়। এরপর থেকে আমি তোমাদের নিয়ে সেখান থেকে পালিয়ে আছি। আমার পরিচয় গোপন করেছি, যেন ওই জাদুকর্ণী তোমাদের খুঁজে না পায়, কেননা সে আবারও তোমাদের কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে। মা এই সব কিছু আমাদের এতদিন কেন বলনি? আমি এই কারণে বলিনি, কারণ আমি চাইনি তোমাদের কষ্ট দিতে বা তোমাদের কোনো বিপদে ফেলতে। আমি পরী জানলে তোমরা যদি আরো বেশি উৎসাহী হয়ে আরো বেশি কিছু খোঁজাখুঁজি করতে যাও। কিন্তু মা এটা তো সত্যি, আমরা এত কালো, আমাদের কেউ বিয়ে করতে চাইবে না। আমাদের গায়ের রঙের জন্য আমাদের বিয়েও হবে না, আমরা আমাদের শক্তি ফিরেও পাবো না। সবই ওপরওয়ালার ইচ্ছা, ওপরওয়ালার ইচ্ছা থাকলে সব হবে। তখনই এক বৃদ্ধা ওদের দরজায় কড়া নাড়তে শুরু করে। বাড়িতে কেউ আছো? দরজাটা খোলো, বাড়িতে কেউ আছো? ওরা দরজা খুলে সেই বৃদ্ধাকে দেখতে পায়। আমি অনেক দূর থেকে এসেছি, আমার 2 ছেলের জন্য 2জন ভদ্র লক্ষ্মী মেয়ে দরকার। আর আমি শুনেছি তোমার মেয়েরা অনেক ভদ্র শিক্ষিত। আমি চাই আমার ছেলেদের সাথে তোমার মেয়েদের বিয়ে দিতে। তোমার মেয়েরা তো বড়ই হয়েছে, ওরা এবার এসএসসি পরীক্ষা দেবে। তাই আমি চাই আমার ছেলেদের সাথে তোমার মেয়েদের বিয়ে দিতে। কিন্তু আমার মেয়েরা তো কালো, এমন কালো মেয়েকে আপনি বউ করে কেন নেবেন? গায়ের রং ধুয়ে কি আমি পানি খাবো? আমি চাই লক্ষ্মী 2 মেয়ে, যারা আমার সেবা যত্ন করবে, সংসারে সুখ শান্তি নিয়ে আসবে। আপনার যদি আমার মেয়েদের নিয়ে কোনো আপত্তি না থাকে, ওদের গায়ের কালো রং নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমি আপনার ছেলের সঙ্গে আমার মেয়েদের বিয়ে দিতে রাজি। এভাবেই ওই বৃদ্ধার 2 ছেলের সঙ্গে মুন্নি ও তিন্নির বিয়ে ঠিক হয়ে যায়। তারপর বৃদ্ধা সেখান থেকে চলে আসে। আসলে সেই বৃদ্ধা কোনো সাধারণ মানুষ ছিল না, সেই শয়তান জাদুকর্ণী ছিল, যে কিনা তার 2 বদমাস ছেলের সঙ্গে মুন্নি ও তিন্নির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। এবার ওই 2 মেয়েকে আমার 2 ছেলের সঙ্গে বিয়ে দেব, আর তারপর যখন ওদের সব শক্তি ওরা ফিরে পাবে, ওদেরকে বলি দিয়ে আমি মহা শক্তিশালী জাদুকর্ণী হয়ে যাব। বৃদ্ধা রূপী সেই জাদুকর্ণী তারপর তার 2 ছেলেকে ডাকে, এই নন্টে, এই ফন্টে, ওই 2 মেয়েকে বিয়ে করার দায়িত্ব তোদের। এখনই বরের মতো প্রস্তুত হতে থাক। ঠিক আছে মা। এভাবেই সময় কাটতে থাকে। একদিন কবিতা তার 2 মেয়ে মুন্নি ও তিন্নিকে নিয়ে
বাজার করতে যায়। তখনই সেখানে সেই বৃদ্ধাকে দেখতে পায়। ওরা তখন তাকে পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু সে কোনো কথাই শুনতে পায় না। ওরা পেছন পেছন যেতে থাকে আর দেখে বৃদ্ধা একটা গুহায় প্রবেশ করলো, আর সঙ্গে সঙ্গে সে তার জাদুকর্ণী রূপে ফিরে এলো। আরে, এটা তো ওই জাদুকর্ণীরা। মুন্নি, তিন্নি, এই জাদুকর্ণী তোদের বাবাকে হত্যা করেছিল। তারপর পরী সেই জাদুকর্ণীর সামনে চলে আসে। জাদুকর্ণী, তুই বৃদ্ধা সেজে আমার মেয়েদেরকে তোর ছেলের সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলি। তুই আমার স্বামীকে মেরেও ক্ষান্ত হসনি, এখন আমার মেয়েদের ক্ষতি করতে এসেছিস। হ্যাঁ, আমি তোদের মেয়েকে মেরে তার সব শক্তি আমার শরীরে নিয়ে নেব। আজকে তুইও আমার হাতে মারা পড়বি। পরী তাড়াতাড়ি তার দুই মেয়েকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, আর সে সেখানে জাদুকর্ণীর সঙ্গে লড়াই করতে থাকে। মুন্নি আর তিন্নি ওদের মায়ের কথা মতো সেখান থেকে পালিয়ে যায়, আর তারপর জাদুকর্ণী হামলা চালায় পরীর ওপর এবং পরীকে মেরে ফেলে। কিন্তু ওরা দুজন পালিয়ে একটা জঙ্গলে এসে পৌঁছায়। সেই জঙ্গলের পাশেই দুইজন ভাই বসে মাছ ধরছিল। তারা হঠাৎ করে মুন্নি ও তিন্নিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়ে যায়। আপনারা এভাবে দৌড়ে আসছেন কেন? আপনাদের কি হয়েছে আমাদের বলুন। তারপর ওরা সব ঘটনা দুই ভাইকে খুলে বলে, কিভাবে জাদুকর্ণী ওদের বাবা মাকে মেরে ফেলেছে আর ওদেরকে এমন বিপদে ফেলেছে। আমাদের গায়ের রং কালো বলে আমাদেরকে কেউ বিয়ে করতে চায় না। কিন্তু আমাদের কাছে তো আপনাদের দুই বোনকে খুবই মিষ্টি মনে হচ্ছে, আমরা চাই আপনাদের বিয়ে করতে। আমাদের গায়ের কালো রং থাকা সত্ত্বেও? হ্যাঁ, আমরা গায়ের কালো রং নয়, বরং মানুষের মন দিয়ে মানুষকে বিচার করি। তারপর ওরা দুই ভাই মুন্নি ও তিন্নিকে বিয়ে করে নেয়। বিয়ে করার সঙ্গে সঙ্গে মুন্নি ও তিন্নি ওদের সব শক্তি ফিরে পায় আর ওদের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এটা দেখে ওরা দুই ভাই চমকে যায়। তারপর ওরা সব ঘটনা দুই ভাইকে খুলে বলে। জাদুকর্ণী সেখানে এসে উপস্থিত হয় ওদেরকে মারার জন্য, কিন্তু তখন ওরা দুই বোন অনেক শক্তিশালী ছিল আর ওরা জাদুকর্ণীকে একদম ঘায়েল করে ফেলে, আর তারপর জাদুকর্ণীর শরীর কেটে টুকরো টুকরো করে দেয়। সঙ্গে সঙ্গে জাদুকর্ণী সেখানেই অদৃশ্য হয়ে যায়। আর ওরা দুই বোন এভাবেই সেই শয়তান জাদুকর্ণীর বিপরীতে জিতে যায় আর নিজেদের স্বামীদের নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। অনেকদিন আগের কথা, এক গ্রামে দুই জাদুকর্ণী বোন বাস করত। তাদের স্বামী অনেক আগে মারা গিয়েছিল। তারা একাই তাদের সন্তানদের বড় করে তুলছিল। এক জাদুকর্ণীর নাম ছিল সুনিতা জাদুকর্ণী। তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল চৈতি। আর আরেক জাদুকর্ণী বোনের নাম ছিল অনিতা জাদুকর্ণী। তার মেয়ের নাম ছিল অনন্যা। চৈতি ও অনন্যা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু চৈতি সবসময় অনন্যাকে হিংসা করত, কারণ অনন্যা সবসময় জাদু দিয়ে অন্যদের সাহায্য করত। অন্যদিকে চৈতি সবসময় জাদুর খারাপ ব্যবহার করত। চৈতি চাইতো কিভাবে মানুষজনকে বিরক্ত করা যায় আর মানুষকে জ্বালাতন করে তার নিজের কাজে ব্যবহার করা যায়। এভাবেই সময় কাটতে থাকে। চৈতি একবার একটা দুষ্ট বুদ্ধি আঁটে। তারপর ও ওর মায়ের থেকে জাদু শিখে একটা জাদুর সূর্য তৈরি করে, আর তারপর সেই সূর্যটাকে সাথে নিয়ে পুরো শহর গ্রামে ঘুরে বেড়ায়। আর কেউ যদি ওর সঙ্গে ওর কোনো কথায় রাজি না হতো, তাহলে তাকে সূর্য দেখিয়ে ভয় দেখাতো, কারণ সেই সূর্য ছিল অনেক অহংকারী আর তার মুখ থেকে সে আগুন বের করত। এভাবেই সময় কাটতে থাকে। চৈতি একদিন একটা মিষ্টি দোকানদারের কাছে যায় আর তারপর তার থেকে মিষ্টি খাওয়ার জন্য বলে, শুনুন আঙ্কেল, এখানকার সবচেয়ে ভালো ভালো মিষ্টিগুলো আমার টেবিলে দিয়ে যান। তারপর দোকানদার দোকানের সব সুস্বাদু মিষ্টি টেবিলে দিয়ে আসে। চৈতি ও সেই অহংকারী সূর্য মিলে সব মিষ্টি খেয়ে ফেলে। বাহ, আজ তো সব মিষ্টি বিক্রি করে ফেলেছি, আজকে আমি অনেক টাকা পাবো। ভালোই হলো। এই যে মামুনি, তোমার 10,000 টাকা বিল হয়েছে, টাকা দাও। কি? আমি টাকা দেব? আমার সঙ্গে সূর্যটা দেখছেন তো, যদি আমার কথা আপনি ঠিক মতো না শোনেন আর আমার কাছে আরেকবার টাকা চান, তো এই সূর্য দিয়ে আপনার পুরো দোকান জ্বালিয়ে দেব।
আমার সূর্যের মুখ থেকে আগুন বের হয়, দেখবেন। এই বলে চৈতি ওর সূর্যকে আগুন বের করার আদেশ দেয়। সঙ্গে সঙ্গে সূর্য তার মুখের আগুন দিয়ে কতগুলো চেয়ার জ্বালিয়ে দেয়। এটা দেখে দোকানদার ভয় পেয়ে যায়। ঠিক আছে, টাকা দিতে হবে না, পাজি মেয়ে কোথাকার, যাও যাও। চৈতি হাসতে হাসতে সেই দোকান থেকে বেরিয়ে আসে। তারপর ও দেখে বাজারে একটা খুবই সুন্দর কাপড়ের দোকান আছে। এটা দেখে চৈতি ওর সূর্য নিয়ে সেই দোকানে প্রবেশ করে। এই যে আঙ্কেল, এইখানের যতগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে সবগুলো প্যাক করে দিন। আচ্ছা ঠিক আছে, এই নাও সব ড্রেস। তোমার টোটাল 20,000 টাকা হয়েছে। 20,000 টাকা? 20,000 টাকা এখনই দিচ্ছি আপনাকে। সূর্য, ওনাকে উচিত শিক্ষা দাও তো। এতটুকু বলতেই সূর্য তার মুখ থেকে আগুন বের করে আর দোকানদারের মাথার চুলে আগুন লাগিয়ে দেয়। ও বাবা গো, মরে গেলাম, এটা কি হলো? আমার শরীরে তো আগুন লেগে গেল। ও বাবা গো, এই মেয়ে, আগুন নেভাও। আমার কাছে আর কখনো টাকা চাইবেন না। যদি টাকা চান তাহলে এভাবেই আপনাকে জ্বালিয়ে দেব। এই বলে চৈতি সেখান থেকে সবগুলো ড্রেস নিয়ে চলে যায়। এরপর ওর যখন ইচ্ছে হতো তখনই ও দোকানে এসে সব ড্রেস নিয়ে যেত। এভাবে পুরো বাজারের সব দোকানদারকে চৈতি অনেক অনেক বিরক্ত করত। ওর যা দরকার হতো ও সূর্যের ভয় দেখিয়ে সবকিছু নিয়ে যেত। সবকিছু দেখে বাজারের মানুষজন অনেক অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা চৈতির মায়ের কাছে গিয়ে চৈতির নামে নালিশ জানায়। কিন্তু চৈতির মাও ছিল চৈতির মতোই লোভী। সে চৈতির এমন আচরণে চৈতিকে একটুও শাসন করত না, বরং সে চৈতির অন্য দোকানগুলো থেকে নিয়ে আসা জিনিসপত্র দেখে বেশি খুশি হতো। এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু অনন্যার চৈতির এমন আচরণ মোটেও পছন্দ হতো না। অনন্যা খুব ভালো মনের ছিল। অনন্যা তাই চৈতিকে ডেকে বলে, চৈতি, তুই আমার বোন বান্ধবী দুইটাই। আমি চাই না তুই এমন কোনো অন্যায় কাজ করিস। জাদুবিদ্যা মানুষের উপকারের জন্য, মানুষের ক্ষতির জন্য নয়। এমনটা হলে মানুষ আমাদের ঘৃণা করবে। তারা জাদুকরদের তাদের সঙ্গে থাকতে দিতে চাইবে না। এমনটা করিস না। কেন? এমনটা কেন করব না? আমি তো জানি তুই আমাকে হিংসা করিস, আর আমার প্রতি হিংসা থেকেই তুই এগুলো বলছিস। শোন, আমার যা ইচ্ছা আমি তাই করব। আমাকে আমার কাজে বাধা দিতে আসবি না, নয়তো আমার এই সূর্য দিয়ে তোকে জ্বালিয়ে দেব। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি এই জাদুর সূর্য দিয়ে এত ধনী হয়ে যাচ্ছি, এটা তুই আর তোর মার নিশ্চয়ই ভালো লাগছে না, তাই না? তুই আর তোর মা তো মানুষের সাহায্য করিস, তা মানুষের সাহায্যই কর আর মানুষদের নিয়েই থাক। আমার কাজে কোনো রকম হস্তক্ষেপ করতে আসবি না। এই বলে চৈতি সেখান থেকে চলে যায়। অনন্যা মনে মনে ভাবে, অনেক অহংকার তোর, তাই না চৈতি? তোর এই সূর্যের জন্য আমার মাও কম বড় জাদুকর্ণী নয়। আমি আমার মাকে বলে এবার একটা জাদুর চাঁদ বানাবো, আর তারপর দেখবো কে কত শক্তিশালী। এরপর অনন্যা ওর মাকে বলে একটা জাদুর চাঁদ বানায়। তারপর সেই চাঁদ নিয়ে চৈতির কাছে আসে। চৈতি, আমি তোর এই জাদুর সূর্যের সব কথা মেনে নেব, যদি তোর জাদুর সূর্য আমার জাদুর চাঁদকে হারিয়ে দেখাতে পারে। তাই বুঝি আমার সূর্য তোর চাঁদকে এখনই গিলে খেয়ে ফেলবে? না, এভাবে নয়, একটা প্রতিযোগিতা হবে। ওই যে সামনের মধুমতি নদীটা দেখছিস, সেই মধুমতি নদীর একদম গভীরে অনেক কালো মাছ থাকে। তোর সূর্য বা আমার চাঁদ যে আগে মাছ ধরে আনতে পারবে সেই হবে বেশি শক্তিশালী, আর এরপর থেকে আমি তখন তার কথা মতোই চলবো। ঠিক আছে, আমি এই প্রতিযোগিতায় রাজি। এরপর চাঁদ ও সূর্যকে ছেড়ে দেওয়া হয় সেই নদী থেকে কালো মাছ ধরে আনার জন্য। সূর্য অনেক দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে, চাঁদও শান্ত শিষ্টভাবে এগোতে থাকে। তারপর সবার আগেই সূর্য সেই নদীতে পৌঁছে যায়, আর তারপর নদীর গভীরে প্রবেশ করে সেই কালো মাছ ধরার জন্য কালো মাছের উপর হামলা করতে থাকে। কিন্তু সেই নদীতে থাকা একটা জলপরী এটা দেখে অনেক রেগে যায়, আর সঙ্গে সঙ্গে সে সেই সূর্যের উপর বরফের বৃষ্টি ফেলতে শুরু করে। বরফ এতই ঠান্ডা ছিল যে সূর্য গলে যেতে শুরু করে আর একদম জমে যায়। কার এত বড় সাহস আমার নদীতে এসে মাছেদের উপর হামলা করে? এই সূর্য কে চালনা করছে? জলপরি দেখে পারে চৈতি এই সূর্যকে চালনা করছে। জলপরির সঙ্গে সঙ্গে চৈতিকেও বরফ বানিয়ে দেয়। আমার সাথে কি হচ্ছে? আমি তো নড়তে পারছি না, এমন জমে যাচ্ছি কেন? অনন্যা বুঝতে পারে এটা জলপরি করেছে। অনন্যা জলপরিকে ডেকে বলে, জলপরি,
আপনি ওই সূর্যকে শাস্তি দিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার বোন চৈতিকে ক্ষমা করে দিন, ও আর এমনটা করবে না। জলপরি অনন্যাকে আগে থেকে চিনত। অনন্যা জলপরির অনেক ভালো বন্ধু ছিল, তাই জলপরি অনন্যার কথা শুনে চৈতিকে বরফ থেকে আবারও মানুষ বানিয়ে দেয়। অনন্যা, আমি তোকে ভুল বুঝেছিলাম। আজকে তুই চাইলেই পারতি আমাকে এভাবে বরফ বানিয়ে রাখতে, কিন্তু না, তুই আমাকে বরফ বানিয়ে রাখিসনি, তুই আমাকে সাহায্য করলি, নয়তো আমি বরফে জমে মারাই যেতাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো কারো ক্ষতি করব না। এদিকে জলপরি সেই সূর্যটাকে তার জাদু দিয়ে গলিয়ে ফেলে, আর তারপর অনন্যা চৈতিকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর চৈতি এসে ওর মাকেও সব বুঝিয়ে বলে। সব শুনে চৈতির মাও তার ভুল বুঝতে পারে। এরপর থেকে ওরা আর কখনো কোনো খারাপ জাদু করে না, ওরা জাদু করে সবাইকে সাহায্য করতে থাকে। আর তারপর অনন্যা ও চৈতি দুই জাদুকর্ণী জলপরীর সঙ্গে বন্ধুত্ব করে নেয়, আর তারপর ওরা যখন যখন ইচ্ছা জলপরি রাজ্যেও ঘুরতে যেত, আর সেখানকার মাছেদের সঙ্গে আর সুন্দর সুন্দর শৈবালের দেশে ঘুরে বেড়াতো। তো বন্ধুরা, দেখলে তো, খারাপ কাজ করলে কখনো ভালো কিছু হয় না, খারাপ কাজের শাস্তি সবসময় খারাপই হয়। তাই আমাদের উচিত সবসময় অন্যের উপকার করা। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। অনেক দিন আগের কথা, এক গ্রামে কল্যাণী নামের এক বিধবা অসহায় মহিলা তার একমাত্র মেয়ে কলিকে নিয়ে বসবাস করতেন। কল্যাণী অন্যের বাড়িতে কাজ করতেন, আর এতে যে টাকা পেতেন তা দিয়েই তার সন্তানকে বড় করে তুলছিলেন। কল্যাণী যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মালিকের একটা বড় ফুলের বাগান ছিল, সেখানে নানা রকমের ফুল ছিল। কল্যাণী মাঝে মাঝে সেই বাগান পরিষ্কার করে দেওয়ার কাজও করতেন। এভাবেই সময় কাটতে থাকে। কল্যাণীর মালকিন অনেক দয়ালু ছিলেন, তিনি কল্যাণীকে প্রায় সাহায্য করতেন, মাঝে মাঝে খাবার খেতেও দিতেন। এভাবেই সময় কাটতে থাকে। একদিন কল্যাণী যখন বাগান পরিষ্কার করছিলেন তখন দেখেন একপাশে একটা জীর্ণ শীর্ণ গোলাপ গাছ পড়ে আছে। আহারে, এই গাছটা এমন জীর্ণ হয়ে পড়ে আছে কেন? গাছটাতে কি কেউ পানি দেয় না? তখনই মালকিন সেখানে আসে। কল্যাণী, এই মরা গাছগুলোকে তুলে ফেলে দে, এগুলো শুধু শুধু বাগানের আগাছার মতো বাগান নষ্ট করছে। মালকিন, এই যে মরা গোলাপ গাছটা আছে, এটা কি আমি আমার সাথে নিয়ে যেতে পারি? মনে হচ্ছে গাছটাতে এখনো প্রাণ আছে, আমি যদি ঠিক মতো যত্ন নিই তাহলে হয়তো ফুল ধরবে। আমি এই গাছটা নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাও, সমস্যা নেই, এমনিতেও আমরা এই সব গাছ ফেলেই দিব, তোমার যতগুলো ইচ্ছা ততগুলো নিয়ে যাও। না মালকিন, আমি শুধুই একটা গাছই নেব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তারপর কল্যাণী বাড়ির সব কাজ শেষ করে সে মৃতপ্রায় গোলাপ গাছটাকে নিয়ে যেতে থাকে বাড়ির পথে। কিন্তু পথেই সে কোথাও চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। নিতু, মা, যাসনে মা, দাঁড়া দাঁড়া বলছি। না মা, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি মারা যাব, আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে কিচ্ছু দিতে পারো না, আমার বন্ধু বান্ধবীদের সব আছে, কিন্তু আমার কিচ্ছু নেই, আমি মারা যাব। এই বলে নিতু পানিতে ঝাঁপিয়ে পড়ে। নিতুর মা চিৎকার করে তার মেয়েকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে। নিতু, তুই পানিতে ঝাঁপ দিলি কেন মা? আমি যে সাঁতার জানি না। এই বলে নিতুর মাও পানিতে ঝাঁপিয়ে পড়ে। এই অবস্থা দেখে কল্যাণী পানিতে ঝাঁপিয়ে মা ও মেয়ে দুজনকেই পাড়ে তোলে। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আপনারা এভাবে পানিতে ঝাঁপ দিয়েছেন কেন? নিতু, তোমার নাম তো নিতু, তাই না? তুমি তোমার মাকে এভাবে একা রেখে কেন পানিতে ঝাঁপ দিচ্ছিলে? আমার মা আমাকে কিচ্ছু দিতে পারে না, আমার বন্ধু বান্ধবীদের নতুন নতুন ড্রেস, নতুন বই, নতুন কালার পেন্সিল সব আছে, কিন্তু মা আমাকে এসব কিচ্ছু কিনে দেয় না। তোমার বাবা কোথায়? বাবা তো নেই। নিতু, তোমার বাবা নেই, তারপরও তুমি তোমার মাকে এভাবে কোনো কিছুর জন্য কেন প্রেসার দিচ্ছ?
তোমার মা তোমাকে মানুষ করতে নিশ্চয়ই অনেক কষ্ট করছে। নিতু, মা আমার, তুই কি বুঝতে পারছিস না আমার তোর জন্য কত কষ্ট হয়? তোর বাবা তো আমাদের ছেড়ে চলে গেছে, এখন তুই ছাড়া আমার আর কে আছে? কে আছে বল? এই বলে নিতুর মা তার মেয়েকে জড়িয়ে ধরে। আমি দরকার হয় এখন থেকে আরো বেশি করে কাজ করব, তবুও তুই মরার কথা বলবি না। আমি তোর সব ইচ্ছা পূরণ করব। তোর স্কুলের বেতন দিতে হবে তো? ঠিক আছে, আমি আমার রক্ত বেঁচে হলেও তোর স্কুলের বেতন দেব। তখন কল্যাণী বলে, আপনাদের কষ্ট দেখে আমার সত্যি অনেক খারাপ লাগছে। আমার কাছে কিছু টাকা আছে, আপনি টাকাগুলো রাখুন, আপনার মেয়ের স্কুলের বেতন দিয়ে দেবেন। আর এভাবে কখনো আপনার মেয়েকে একা ছাড়বেন না। আর নিতু, তুমিও কখনো এভাবে মরার চিন্তা করবে না। বাসায় আমারও একটা মেয়ে আছে, কিন্তু ও তো খুবই লক্ষ্মী। তুমিও তোমার মায়ের লক্ষ্মী মেয়ে হবে। তারপর তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে ভালো কোনো চাকরি করবে আর তোমার মাকে নিয়ে সুখে থাকবে। নিতু ওর ভুল বুঝতে পারে, ওর মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কল্যাণী আবারও সেই গাছটা নিয়ে বাড়িতে চলে আসে। বাসায় কল্যাণী ওর মাকে দেখে অনেক খুশি হয়। মা, তুমি এসেছো? মা, তোমার হাতে এটা কি? এটা কি কোনো গোলাপ গাছ? হ্যাঁ, এটা গোলাপ গাছ। আমি মালকিনের বাগান থেকে এনেছি। গাছটা আমাদের উঠোনে লাগিয়ে দেব, আর ঠিক করে যত্ন নিলে দেখা যাবে গাছটা অনেক ফুল দিবে। তারপর আমরা সেই ফুল বিক্রি করতে পারবো। ঠিক আছে মা, আমি এখন থেকে গাছটার অনেক যত্ন নেব। এই বলে কলি গাছটা নিয়ে উঠোনে লাগিয়ে দেয়। পরদিন সকালে কলি অনেকগুলো সূর্যমুখী ফুল নিয়ে ঘরে প্রবেশ করে। মা দেখো, আমাদের গাছ থেকে কতগুলো সূর্যমুখী ফুল হয়েছে। সূর্যমুখী ফুল? কিন্তু ওটা তো গোলাপ গাছ। চলো তো দেখি। তারপর ওরা মা মেয়ে গিয়ে দেখে সেখানে অনেকগুলো গোলাপ হয়ে আছে। মা, একটু আগেই তো সূর্যমুখী দেখলাম, এখন গোলাপ কি করে হলো? মনে হচ্ছে এটা কোনো জাদুর গাছ, এই গাছে সব ধরনের ফুল ধরে। তারপর ওরা মা মেয়ে বলতে থাকে, জাদুর গাছ, আমাদের এখনই রং বেরঙের ফুল দাও, যেন আমরা সব ফুলের মালা বানিয়ে বিক্রি করতে পারি। সঙ্গে সঙ্গে সেই গাছে লাল, নীল, হলুদ, বেগুনি সব ধরনের ফুল ধরতে শুরু করে। এটা দেখে ওরা মা মেয়ে অনেক খুশি হয়। তারপর সেই ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু কল্যাণী যে মালকিনের বাড়িতে কাজ করত, সেই মালকিনদের পরিবারে হঠাৎ একটা খুবই দুর্বিষহ কষ্ট নেমে আসে। কারণ সেই মালকিনের স্বামী একটা রোড অ্যাক্সিডেন্টে অনেক বেশি আহত হয়ে যায়, আর তাই তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। বুঝলে কল্যাণী, তোমাকে আর কাজে রাখতে পারবো না। তোমাদের মালিক সে অনেক অসুস্থ হয়ে পড়েছে। সেদিন শহর থেকে ফেরার পথে তার অ্যাক্সিডেন্ট হয়। এখন বুঝতে পারছি না কিভাবে কি করব। মালকিন, আপনি একটা কাজ করেন, আপনি একটা ফুলের দোকান দিন। ফুলের দোকান দেব, কিন্তু এত ফুল পাবো কোথায়? আমাদের বাগানে তো এত বেশি ফুল হয় না। কোনো সমস্যা নেই মালকিন, আমার একটা জাদুর ফুলের গাছ আছে। ওই যে আপনাদের বাড়ি থেকে তুলে নিলাম, ওই গাছটা জাদুর ফুলের গাছ। সেখান থেকে আপনার যত ইচ্ছা তত ফুল নিতে পারবেন, আর সেগুলো বিক্রি করতে পারবেন। তাই বুঝি? ওইটা জাদুর ফুলের গাছ? তোমাকে অনেক ধন্যবাদ আমার এই বিপদে আমার পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু এই সব কিছু সেই বাড়িতে কাজ করা একটা মালি শুনে ফেলে। মালি ছিল অনেক লোভী, তাই সে বলে, আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওই কল্যাণীর বাড়িতে ফুলের গাছটা আছে, সেটা জাদুর ফুলের গাছ। আবার কল্যাণী মালকিনকেও সেই গাছের ফুল দিতে চাইছে। না, ওই ফুল গাছ আমি আমার বাড়িতে নিয়ে লাগাবো, আর আমি ধনী হয়ে যাব। আজ রাতেই ওই কল্যাণীর বাড়ি থেকে আমি ফুল গাছ চুরি করব। এই ভেবে মালি কল্যাণীর বাড়িতে রাতের বেলা প্রবেশ করে, চুপি চুপি সেখান থেকে গাছটা উপড়ে নিতে। কিন্তু যখনই মালি ফুল গাছে হাত দেয়, সঙ্গে সঙ্গে ফুল গাছ থেকে অনেক অনেক কাঁটা এসে মালির শরীরে বিঁধতে শুরু করে, আর সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আহা, মরে গেলাম, মরে গেলাম। এই কাঁটা এত বিষাক্ত, আমার শরীর জ্বলে গেল। আমি ভুল করেছি ফুল গাছ, আমি বুঝতে পেরেছি। এই ফুল গাছ আমার জন্য নয়, এটা শুধুমাত্র কল্যাণীর জন্য। না না, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে আর চুরি করতে চাইবো না। আমাকে ক্ষমা করে দাও, আমি এখান থেকে এখনই চলে যাব। এই বলে মালি সেখান থেকে পালিয়ে যায়। এরপর আর সে কখনো ফুল গাছ চুরি করতে আসেনি। আর কল্যাণী এরপর তার মেয়েকে নিয়ে সেই ফুল গাছের ফুল বিক্রি করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। শুধু তাই নয়,
অসহায় গরিব মানুষদেরও সেই ফুল গাছের ফুল দিয়েও সে সাহায্য করত। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে আমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। অনেক দিন আগের কথা, এক গ্রামে সুরমা নামের একটা মহিলা ছিল। তার একটা সুন্দর লিপস্টিকের মেশিন ছিল। সে সেই মেশিনে রোজ লিপস্টিক তৈরি করত, আর গ্রামের সবাই তার থেকে লিপস্টিক নিত। সে নানা রঙের নানা শেডের লিপস্টিক তৈরি করত, তাই শহর থেকে বড় বড় কোম্পানিও আসতো সুরমার কাছ থেকে লিপস্টিক নিয়ে যেতে। যাই বলো না কেন সুরমা বোন, কত ব্র্যান্ডের লিপস্টিক দেখলাম, কিন্তু তোমার লিপস্টিকের মতো এত সফট লিপস্টিক একটাও পাইনি। সত্যি তোমার হাতে জাদু আছে। এত সুন্দর লিপস্টিক তুমি বানাও, তোমার তো একটা কোম্পানি খোলা উচিত। দেখবে তুমিও অনেক বড় নামকরা ব্র্যান্ড তৈরি করতে পারবে। সবই তোমাদের ভালোবাসা। তোমরা যদি এভাবে পাশে থাকো, একদিন আমাদের একটা নিজস্ব কোম্পানিও হবে। তারপর আমি গ্রামের সবাইকে সেখানে নিয়ে একসাথে কাজ করব। হ্যাঁ, সুরমা বোনের হাতের কাজ যেমন ভালো, তেমন তার মনটাও অনেক ভালো। তুমি তোমার মেয়েকে নিয়ে সুখে থাকো। সবাই সুরমাকে অনেক ভালোবাসতো। সুরমার একটা মেয়ে ছিল, ওর নাম ছিল স্বপ্না। সুরমা তার মেয়ে স্বপ্নাকে পড়ালেখা করে বড় করে তুলছিলেন। স্বপ্না যে ক্লাসে পড়াশোনা করত, সেই ক্লাসে চৈতি নামের একটা অহংকারী মেয়ে ছিল। চৈতি সব সময় স্বপ্নাকে হিংসা করত, কারণ স্বপ্না পড়ালেখায় বেশ ভালো ছিল আর অনেক ভালো স্বভাবের ছিল। কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করত না, আর কারো কোনো কিছুর প্রয়োজন হলে তাকে যথাসাধ্য চেষ্টা করত। চৈতি এসে বলে, এই যে স্বপ্না, যখনই দেখি এর উপকার করছো ওর উপকার করছো, কি দানবীর মহসিন হওয়ার চিন্তা নাকি? তোমার এসব নাটক অন্যরা বিশ্বাস করলেও আমি করি না। বাবা ছাড়া মেয়েরা কত ভালো হয় আমার জানা আছে। ওরা তো শুধু সবার সামনেই ভালো হওয়ার নাটক করে, আড়ালে এরা এক একটা হতচ্ছাড়া পাজি চরিত্রহীন, পরিবার থেকে কোনো শিক্ষাই দেয় না। চৈতি, তোমার তো বাবা আছে, তাহলে তোমার আচরণ এমন নিকৃষ্ট কেন? তোমার পরিবার থেকে তোমাকে শিক্ষা দেয় না? আমার না হয় বাবা নেই, মেনে নিলাম আমার চরিত্র ভালো না, কিন্তু তোমার তো বাবা আছে। তোমার চরিত্র এত জঘন্য কেন? তুমি সবার সঙ্গে খারাপ আচরণ করো কেন? কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে অপমান করে কথা বলছো? কোথায় আমি অপমান করলাম? তুমি আমাকে যে বিষয়ে কথা বললে, আমিও তোমাকে সেই বিষয়েই কথা শোনালাম। আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট, বুঝতে পেরেছো? এই বলে সেখান থেকে স্বপ্না চলে এলো। এই স্বপ্নার এত বড় সাহস, ও সবার সামনে আমার অপমান করে। আমি একবার সুযোগ পাই, ওর এই অহংকার আমি চূর্ণ করে দেব। তারপর স্বপ্না বাড়ি চলে আসে আর দেখে ওর মা সেই মেশিনে লিপস্টিক তৈরি করছে। মা, তুমি এখন লিপস্টিক বানাচ্ছ? আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবার আছে? হ্যাঁ, খাবার আছে, যাও নুডলস রান্না করেছি, খেয়ে নাও। মা, তোমার লিপস্টিকের ব্যবসা কেমন চলছে? সব ঠিক আছে তো? আমি কি তোমাকে সাহায্য করব? না মা, তোমার কাজ শুধু মন দিয়ে পড়ালেখা করা, আমাকে কোনো সাহায্য করতে হবে না। সামনে তোমার বার্ষিক পরীক্ষা, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করো, এটাই শুধু আমি চাই। মা, ভালো রেজাল্ট আমি অবশ্যই করব, তবে তুমি একা একা পরিশ্রম করো, আমার মোটেও ভালো লাগে না। আমি যদি তোমাকে কাজে সাহায্য করতে পারতাম খুব ভালো হতো। সেটা তোমাকে এখন করতে হবে না, সময় হোক তারপর আমি তোমাকে বলবো। এভাবেই ওদের সংসার ভালোই চলছিল। একদিন স্বপ্নার মা লিপস্টিক বিক্রি করে শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটা দুর্ঘটনার শিকার হন তিনি। একটা মোটরসাইকেল তার ওপর দিয়ে উঠে যায়, আর সে সেখানে অনেক জোরে মাথায় আঘাত পায়। আশেপাশের মানুষজন তাকে হাসপাতালে ভর্তি করে। খবর শুনে স্বপ্না দৌড়ে হাসপাতালে চলে আসে। আমার মা কোথায়? আমার মা এখন কেমন আছে? আমার মা কোথায়? উনি বুঝি আপনার মা? আপনার মায়ের মাথায় অনেক চোট পেয়েছেন, ওনার মাথায় জরুরি অপারেশন করাতে হবে। আপনারা তাহলে অপারেশন করাচ্ছেন না কেন? অপারেশন শুরু করুন। কিন্তু এর জন্য অনেক টাকার প্রয়োজন, আপনি আগে টাকা জমা করুন। আপনারা টাকা নিয়ে চিন্তা করবেন না, আমি এখনই বাড়ি থেকে টাকা নিয়ে আসছি। আপনারা আমার মায়ের অপারেশন শুরু করুন। তারপর ডাক্তার অপারেশন শুরু করে, আর এদিকে স্বপ্না ওর বাড়ি থেকে মায়ের জমানো সব টাকা নিয়ে হাসপাতালে জমা করে দেয়। বেশ কয়েকদিন ধরে
স্বপ্নার মায়ের চিকিৎসা চলতে থাকে। ডাক্তার বলেন অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় স্বপ্নার মা কোমায় চলে গেছে। স্বপ্না এখন ওর মায়ের বানানো লিপস্টিক গুলো নিজেই বিক্রি করতে থাকে, কিন্তু কিছুদিন পর সেগুলো শেষ হয়ে যায়। এদিকে স্বপ্নার মায়ের চিকিৎসার জন্য প্রতিদিন অনেক টাকার প্রয়োজন হতো, তাই স্বপ্না নিজেই সেই মেশিনে বসে লিপস্টিক বানাতে শুরু করে আর প্রতিদিন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লিপস্টিক তৈরি করে। স্বপ্নার বানানো লিপস্টিক গুলো ওর মায়ের চেয়েও অনেক সুন্দর ছিল, তাই মানুষজন ওর থেকে লিপস্টিক কিনতে শুরু করে। অল্প কিছুদিনেই স্বপ্না অনেক টাকার মালিক হয়ে যায় আর সেই টাকাগুলো দিয়ে ওর মায়ের চিকিৎসা করাতে থাকে। এই সব খবর যখন স্বপ্নার ক্লাসের অহংকারী মেয়ে চৈতি জানতে পারে, ওর ভীষণ হিংসে হয়। তাই ও রাতের আধারে স্বপ্নার ঘরে চুপি চুপি প্রবেশ করে আর স্বপ্নার মেশিনটা একদম ভেঙে নষ্ট করে দিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে স্বপ্না যখন দেখে ওর লিপস্টিক তৈরির মেশিনটা নষ্ট হয়ে গেছে, ও একদম কান্নায় ভেঙে পড়ে। লিপস্টিক তৈরির মেশিনটা এভাবে নষ্ট হয়ে গেল কেন? এখন আমি মায়ের চিকিৎসা কি করে করাবো? আমি হাসপাতালে টাকা জমা না দিলে ওরা যে মায়ের ট্রিটমেন্ট করাবে না। আমার সঙ্গে এটা কেন হলো? স্বপ্না এইসব ভেবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তখন ওর স্বপ্নে ওর মা আসে। স্বপ্না, মন খারাপ করিস না, আমি সব সময় তোর সাথে আছি। তোর এই লিপস্টিকের মেশিন আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, বরং আমি এটাকে জাদুর মেশিন বানিয়ে দিচ্ছি। এই মেশিনটা আর আগের চেয়ে ভালো কাজ করবে। এই বলে স্বপ্নার মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। স্বপ্নারও ঘুম ভেঙে যায়। আরে, এটা কি ছিল? আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, স্বপ্নই তো দেখছিলাম। মা কোথা থেকে আসবে? কিন্তু এই মেশিনটা তো একটু আগেও ভাঙা ছিল। এটা একদম ঠিক কি করে হয়ে গেল? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্বপ্না দ্রুত ঘুম থেকে উঠে হাসপাতালে ওর মায়ের সঙ্গে দেখা করতে যায় আর জানতে পারে ওর মা গত রাতেই মারা গিয়েছে। স্বপ্না বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে। তখনই ওর মায়ের আত্মা সেখানে হাজির হয়। স্বপ্না, আমার লক্ষ্মী মেয়ে, এভাবে কান্না করিস না। আমি সব সময় তোর পাশে আছি। তোর দেখাশোনা আমি করব। তোকে শক্ত থাকতে হবে। এই লিপস্টিক বিক্রি করে তুই তোর পড়ালেখার খরচ চালাবি আর অসহায় মানুষদেরও সাহায্য করবি মা। হ্যাঁ মা, অবশ্যই। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। স্বপ্না এরপর থেকে ওর মায়ের দেওয়া সেই জাদুর লিপস্টিকের মেশিনটা দিয়ে অনেক অনেক লিপস্টিক তৈরি করত আর যে টাকা পেত তা দিয়ে ওর পড়ার খরচ চালিয়েও অনেক টাকা থেকে যেত। সেগুলো ও গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে বিলিয়ে দিত। এইসব খবর যখন আবারও চৈতির কানে যায়, চৈতি সিদ্ধান্ত নেয়, এই মেয়েটার ওই মেশিনটা তো আমি ভেঙে চুরমার করে দিয়েছিলাম, এখনো আবার মেশিন কোথা থেকে পেলো? এবারও আমি ওর মেশিনটা ভেঙে চুরমার করে দেব। ওকে আমি কিছুতেই সুখে থাকতে দেব না। যেই ভাবা সেই কাজ। চৈতি রাতের আধারে আবারও মেশিন নষ্ট করার জন্য হাতে একটা বড় লাঠি নিয়ে স্বপ্নার বাড়িতে প্রবেশ করে। কিন্তু এবার যখনই সে মেশিনে হাত দিতে ধরতে যাবে, তখনই মেশিন ওকে জোরে একটা শক দেয়, আরো ছিটকে মাটিতে পড়ে যায়। চিৎকার শুনে স্বপ্না ঘুম থেকে উঠে দেখে চৈতি মেশিনের পাশে আহত হয়ে পড়ে আছে। কি ব্যাপার চৈতি, তুমি আমার বাড়িতে? স্বপ্না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মেশিনটা ভাঙতে এসেছিলাম আর আমি এত বড় ইলেকট্রিক শক খেলাম। নিশ্চয়ই তোমার সঙ্গে অন্য কোনো শক্তি আছে, নয়তো এমনটা হওয়ার কথা না। আসলে এর আগের বারও তোমার মেশিন আমি নষ্ট করে দিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? এত নির্লজ্জের মতো কাজ করে ক্ষমা চাইছো? তুমি জানো ওই মেশিনটা নষ্ট করে তুমি আমার কত বড় ক্ষতি করেছো? আমি আমার মাকে হারিয়েছি। আজ তোমার জন্য আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু আমি তোমাকে পুলিশে দেব না। আমি তোমাকে দয়া করছি, চলে যাও আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবে না। চৈতি সেখান থেকে চলে যায় আর কখনো সে স্বপ্নার সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ করার সাহস করে না। স্বপ্না ওর মায়ের স্মৃতি নিয়ে আর সেই জাদুর মেশিনের সাহায্যে লিপস্টিক তৈরি করে নিজের ও অসহায় মানুষদের নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে।